আচ্ছা, আমি এখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ট্রিটমেন্ট এই অংশটুকু নিয়ে আলোচনা করব। তবে আপনারা যারা এই স্লাইডটা দেখবেন বা এই ক্লিপটা দেখবেন, সেটার আগে আপনাদেরকে আগে দুইটা ক্লিপ যেখানে আমরা বেসিক কনসেপ্ট, ফিজিওলজিক্যাল কনসেপ্ট, প্যাথোফিজিওলজি, মেকানিজম, ক্লিনিক্যাল ফিচার ইনভেস্টিগেশনগুলো দেখাইছি, সেটা দেখে আসবেন। গত ক্লিপগুলোর সাথে এখানে আমি একটা জিনিস জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে এই পিউবার্টি, এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই প্রক্রিয়াটা কিন্তু পিউবার্টি থেকে শুরু হয়ে যায়। অর্থাৎ পিউবার্টিতে থেকেই দেখা যায় যে এই যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করা, দেখবেন যে এটা আলাদা একটা সেগমেন্ট দিয়ে জেফকটে এটা বলা আছে যে পিউবার্টি থেকেই কিন্তু এই ডিজিজ প্যাথোজেনেসিসটা স্টার্ট হয়ে যায়। এবং পিউবার্টিতেই দেখা যায় যে একটা গ্রুপের হাইপার ইনসুলিনিমিয়া, যে কথাগুলো আমরা বলতেছিলাম যে ইনসুলিন লেভেল বেড়ে যাওয়া, হাইপার ইনসুলিনিমিয়া হওয়া, এটা কিন্তু পিউবার্টির সময় তার ইনসুলিন বেড়ে যায়। শুধু তাই না, এই যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বেড়ে যাওয়া, এগুলো কিন্তু সব তার পিউবার্টিতেই বাড়ে। এবং বেড়ে তারা কিন্তু ওভারির উপরে ইম্প্যাক্ট দেয়, তারা কিন্তু হাইপোথ্যালামাসের উপর ইম্প্যাক্ট দেয়, যেগুলো আমরা অলরেডি বর্ণনা করে ফেলছি। এবং তার অলিগোমেনোরিয়া হয়। এবং আপনি যদি পিউবার্টিতে এই পেশেন্টগুলোকে দেখেন, তাহলে দেখতে পারবেন যে এরা কমপ্লেন করে, ওরা অলিগোমেনোরিয়ার কমপ্লেন করে, বা সাথে ডিসমেনোরিয়ার কমপ্লেন করে, বা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এটার কমপ্লেন করে। তাছাড়া তারা এটার সাথে সাথে স্কিনের প্রবলেমগুলো, বিশেষ করে একনি ভলগারিসের খুব প্রবলেম, এই জিনিসটা কমপ্লেন করে। এবং যে জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে যে এই বইতে একটা কথা বলতেছে যে পিউবার্টি যখন শেষ হয়ে যায় এবং সে যখন অ্যাডাল্ট লাইফে এন্ট্রি করে, তার মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট, থ্যাঙ্কস গড, যে ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু ভালো হয়ে যায়। এবং একটা খুব অল্প ছোট্ট একটা গ্রুপ তারা পিসিওএস নিয়ে ছোট্ট একটা গ্রুপ পারসিস্ট করে। এখন দেখেন এটা আমাদের মধ্যে কি মিসকনসেপশনের জন্ম দেয়। দেখেন অনেক সময় যখন এই পিউবার্টিতে যখন মেয়েরা এরকম মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি নিয়ে ভোগে, তখন আমরা একটা টার্ম ইউজ করি বা একটা শব্দ ইউজ করি, কি যে ও বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, তাই না? আসলে বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে কিরকম, যে যখন সে আস্তে আস্তে অ্যাডাল্ট লাইফে এন্ট্রি করে তখন তার ম্যাক্সিমামই রেজলিউশন হয়ে যায়, ম্যাক্সিমামেরই এই ইনসুলিন রেজিস্ট্যান্স এটা ওভারকাম করে যায়, ইনসুলিন লেভেল নর্মালে চলে আসে, ম্যাক্সিমামেরই বলে আইজিএফ লেভেলটা আবার নর্মাল জায়গায় চলে যায়, এবং অল্প একটা পার্সেন্টেজ তারা পারসিস্ট করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে চলে যায়। সো ম্যাক্সিমাম পেশেন্টই যখন ভালো হয়ে যায়, তখন আমরা ওইভাবে বলি যে বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তার মানে কি, যখন সে বড় হয়ে বিয়ে করে তখন সে দেখতে পারে তার সাথে সাথে এই সিমটমগুলো কমতে শুরু করে, তখন সে বলে ও আচ্ছা, এটা মনে হয় ঠিক হয়ে গেছে, এটা মনে হয় আলটিমেটলি বিয়ে করার ফলাফল ঠিক আছে। আসলে বিষয়টা কিন্তু এরকম মোটেই না। আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, অনেক সময় এটা অ্যাডভাইস করা ভালো যে দ্রুত বিয়ে করে ফ্যামিলি কমপ্লিট করে ফেলা ভালো, বিকজ এই যে ডিজিজটা, এই যে ভিশিয়াস সাইকেল, আপনারা যে মেকানিজমটা দেখছেন, ইট ইজ টোটালি এই ভিশিয়াস সাইকেল। এদিক থেকে ইনসুলিন বাড়তেছে, এখানে ইস্ট্রোজেন বাড়তেছে, ইস্ট্রোজেন আবার এসে এলএইচ বাড়াচ্ছে, এলএইচ এসে আবার আরেক কাজ করতেছে, ও আবার সে করতেছে, টোটাল একটা ভিশিয়াস সাইকেল। এই ভিশিয়াস সাইকেলের কয় দিক আপনি ঠিক করবেন? আর এত কঠিন সব ব্যবস্থাপনা, এর মধ্যে একটা মানুষের পক্ষে আসলে সবকিছু মেনটেন করা সম্ভব না। জীবনের আর 10টা কাজ করে এই জিনিসগুলো মেনটেন করা আসলে সম্ভব না। একজন মানুষকে পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ শুধু লাইফস্টাইল মডিফিকেশন এইগুলা করা, কাজ বাজ বাদ দিয়ে সব লাইফস্টাইল মডিফিকেশন, এটা আসলে ব্যক্তি জীবনে এটা প্রয়োগ করা খুবই কঠিন ব্যাপার। সেই জন্য এটাকে যেহেতু মোরওভার এটা একটা ভিশিয়াস সাইকেল, এটাকে ঠিক করা যায় না, সেই জন্য দ্রুত ফ্যামিলি কমপ্লিশন এদিকে আমরা মনোযোগ দিই, কারণ একটা সময় যে ইনফার্টিলিটি, অ্যানোবুলেশন এগুলোর দিকে ওরা চলে যায়। সেই জন্য এই কনসেপ্টটা আমরা যে বলে ফেলি যে এটা বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, এই কনসেপশনের এরকম কোনো ভিত্তি কোনো বইতে, কোনো ডকুমেন্টেশনে, কোনো রকমের স্টাডিতে পাওয়া যায় না যে ম্যারেজের সাথে এর কি সম্পর্ক বা কি এক্সপ্লানেশন। কেউ যদি এই ধরনের বলে থাকেন, তাহলে এর কোনো এক্সাক্ট যদি এক্সপ্লানেশন থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। কিন্তু আমি এই ধরনের কোনো রকমের এক্সপ্লানেশন কোথাও পাই নাই। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে পিউবার্টির একটা ডিজিজ, এটা স্পন্টিনিউয়াস রেজুলেশন হয়ে যায়, সেই জন্য আমরা এই কথাটা বলে ফেলি। আর তার সাথে সাথে আমরা আর্লি ম্যারেজ এবং আর্লি ফ্যামিলি কমপ্লিটকে এনকারেজ করি, বিকজ এটা লং টার্ম যাতে কোনো ব্যাড ইম্প্যাক্ট বা ইনফার্টিলিটি এটা না নিয়ে আসে। কিন্তু তাই বলে যারা পারসিস্ট করে যাবে তাদের যে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা আদার কমপ্লিকেশন একেবারে কমে যাবে, এই ধরনের কিছু কিন্তু না। ফলে আপনাকে কিন্তু ওই কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং লাইফস্টাইল এই কথাগুলো বন্ধ করলে চলবে না, এটা থ্রু আউট দ্য লাইফই তাকে মেনটেন করতে বলতে হবে। আচ্ছা, এখন নেক্সট আমাদের যে ইস্যুটা সেটা হলো যে আমরা এখন ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে কথা বলবো, ট্রিটমেন্টে আমাদেরকে কয়েকটা কথা জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো ট্রিটমেন্টে আমাদেরকে কয়েকটা কথা জানতে হবে। সেটা হলো যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এরকম একটা ডিজিজ যে এক একজনের ট্রিটমেন্ট তার চাহিদা অনুসারে। অর্থাৎ
কে কি চাচ্ছে, কার কি কমপ্লেন, সেই কমপ্লেন অনুসারে ট্রিট করতে হবে। এবং এটা কিন্তু আমার মুখের কথা না, এটা কিন্তু বইতে বলা আছে যে যার যেটা কমপ্লেন সেটা ঠিক করতে হবে। যেমন দেখেন, একটা আনমেরিড একটা পিউবার্টিতে যে মেয়েটা আসবে, সে আসে নিশ্চয়ই কমপ্লেন করবে না যে তার প্রবলেম হচ্ছে ইনফার্টিলিটি। সে বড় জোর কমপ্লেন করতে পারে তার কমপ্লেন হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, তার সাথে প্রচুর পরিমাণে একনি অ্যান্ড হার্সুটিজম, এটা সে কমপ্লেন করবে। আনমেরিড একটা পার্সন যে পিউবার্টিতে আছে তার কমপ্লেন এটা হবে। আর আরেকটা পার্সন যে ওয়েটিং টু বি প্রেগনেন্ট, তার কাছে কমপ্লেন হবে ইনফার্টিলিটি। এখন আমরা যদি সবার জন্য একই চিকিৎসা লিখে দেই যে তার জন্য একনি ভলগারিস, এটা ম্যানেজমেন্ট আমার দরকার না, আমার দরকার তাকে ইনফার্টিলিটি দেওয়া। আর আরেকজনের ইনফার্টিলিটি ম্যানেজমেন্ট না, তার জন্য দরকার একনি ভলগারিসের ট্রিটমেন্ট, তার জন্য দরকার হচ্ছে মেনস্ট্রুয়াল রেগুলারিটিস, তার জন্য দরকার হচ্ছে তার যে মুড সুইং হচ্ছে, তার যে স্কিন ম্যানিফেস্টেশন হচ্ছে, সেগুলো ট্রিট করা। সবার জন্য এই ট্রিটমেন্টটা টোটালটাই কাস্টমাইজ করা। এখন এই সবার জন্য যে ট্রিটমেন্ট, তার মধ্যে এই দুই গ্রুপের ট্রিটমেন্টে একটা কমন জিনিস আছে। সে ইনফার্টিলিটি হোক, হার্সিটিজম হোক, একনি হোক, ম্যারিড হোক, আনম্যারিড হোক, সবার জন্য একটা ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এবং তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড ওয়েট রিডাকশন। এবং তার চাইতে বড় কথা হলো যে এইখানে একটা কমন কথা হলো যে এখানে মেটফরমিন আপনাকে ওয়েট রিডাকশনে অনেক হেল্প করতে পারে। এবং এই যে ফিজিক্যাল এক্সারসাইজ, কারণ আপনি অ্যাডভাইস করে দিলেন ঢাকায় থাকে একটা বাচ্চা, সে 17 তলায় থাকে, তাকে লিফট দিয়ে নামতে হয়, সে কখনোই সিঁড়ি দিয়ে উঠতে পারে না, তার সামনে কোনো রকমের খেলার মাঠ নাই, তার খেলার মাঠে যদি একটু হাঁটতেও হয় সেখান থেকে তার গাড়িতে করে অন্ততপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা দূরে যেয়ে তারপর 2 ঘন্টা খরচ করে তাকে হাঁটতে হবে। এটা তার জন্য অ্যাবসার্ড একটা তখনই হবে। আপনি যদি মেটফরমিন তাকে সাজেস্ট করেন, তার যে ফিজিক্যাল এক্সারসাইজ তাকে যতটুকু বেনিফিট দিতে পারতো তার কাছাকাছি বেনিফিট কিন্তু মেটফরমিন দিবে, যেটা জেফকোটে কিন্তু এই শব্দটা ব্যবহার করতেছে যে সিমিলার বেনিফিট কিন্তু এই এক্সারসাইজ বা ওয়েট রিডাকশন এগুলোর সিমিলার বেনিফিট কিন্তু মেটফরমিন দিতে পারে। সো আগে আমি ওয়েট রিডাকশন এটা নিয়ে কয়েকটা কথাবার্তা বলে তারপরে আমি কাস্টমাইজ ট্রিটমেন্টের দিকে যাচ্ছি। সো সবার জন্য হলো লাইফস্টাইল মডিফিকেশন, লাইফস্টাইল, এবং সবার জন্য হইতেছে লাইফস্টাইল প্লাস ওয়েট রিডাকশন। এখানে কয়েকটা কথাবার্তা আছে। দেখেন কতটুকু ওয়েট রিডাকশন, প্রথম কথা হলো কতটুকু ওয়েট রিডাকশন বলা হচ্ছে। মোর দেন 5% ওয়েট রিডাকশন যদি করায় কেউ, যদি দেখেন কত সিম্পল বিষয়টা, যদি মোর দেন 5% ওয়েট রিডাকশন কেউ করে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার অল প্রবলেম সলভ হয়ে যায়। কেমন প্রবলেম? আরেকটা কথা বলতেছে যে কেউ যদি কষ্ট করে 5 থেকে 10% ওয়েট রিডাকশন, এটা জ্যাক করে বলতেছে, আমার কথা না, 5 to 10% ওয়েট রিডাকশন করতে পারে, অর্থাৎ 5% থেকে 10%-এর মধ্যে ওয়েট রিডাকশন করতে পারে, তাহলে তার বডির ভিসেরাল যে ফ্যাট আছে সেই ভিসেরাল ফ্যাট 30% কমে যায়। ভিসেরাল ফ্যাট, এবং ভিসেরাল ফ্যাটগুলো কিন্তু ক্রিমিনাল ফ্যাট, যেগুলো আপনি দেখতে পারেন না। সো আপনি বাইরের ফ্যাট নিয়ে বেশি কনসার্ন, কিন্তু ভিসেরাল ফ্যাট নিয়ে কনসার্ন না, ফ্যাটি লিভার নিয়ে কনসার্ন না। সো 30% ভিসেরাল ফ্যাট কমে যায়। এবং দেখা যাচ্ছে আপনি যদি 5 থেকে 10% করেন তাহলে ম্যাক্সিমাম পেশেন্ট দেখেন অ্যানোভুলেটরি সাইকেল পর্যন্ত ওভুলেট করে ফেলে। কি অদ্ভুত ব্যাপার যে অ্যানোভুলেটরি সাইকেল, একটা ওভুলেশনের জন্য আমরা কত কিছু করতেছি, ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ, এইটা সেটা, সবার একেবারে মানে অস্থির অবস্থা। সেখানে আপনি 5 থেকে 10% ওজন কমাইলে ম্যাক্সিমাম পেশেন্ট তারা ওভুলেশন পর্যন্ত রেস্টোর হয়ে যায়, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস ঠিক হয়ে যায়। ওভুলেশন রেস্টোরেশন মানে বোঝেন একটা এলএইচ সার্চ ঠিক হয়ে যায়, কি করতে পারে না। এবং দেখবেন যে আপনি যে রিলিজিয়নের দিকে যান না কেন, প্রত্যেকটা রিলিজিয়ন আপনার সাথে কনফ্লিক্ট করতে পারে, ওই রিলিজিয়নের সাথে আপনি কোনোভাবেই একমত না, তারপর দেখবেন সেই রিলিজিয়নে ফাস্টিং আছে। সো ফাস্টিং ইজ ইন এভরি রিলিজিয়ন দেয়ার ইজ ফাস্টিং, বিকজ ফাস্টিং কিন্তু আপনার এই প্রবলেমগুলো সলভ করতে পারে। এবং স্ট্রিক্ট ফাস্টিং বলতে ফাস্টিংই যেভাবে বলা আছে যে আপনি ফাস্টিং, যেমন আমাদের মানে আপনি যদি ইসলাম ধর্মের কথাই বলেন যে আপনি ফাস্টিং করবেন আর সারাদিন শুয়ে থাকবেন, হ্যাঁ, যে সব আপনি সেরি করে ঘুমাইলেন, ইফতার করার আগে উঠলেন, এটা আবার কোনো ফাস্টিং না। আপনাকে খুব কঠোর পরিশ্রমের মধ্যে যেতে হবে যদি আপনি এটাকে গ্রান্ট করাইতে চান, আমরা ফাস্টিংকে গ্রান্ট করাইতে চান। সো সব জায়গাতেই কিন্তু ফাস্টিংটাকে খুব হেভিলি এনকারেজ করে। কেন? কারণ এগুলো ভিসারাল ফ্যাটকে রিডাকশন করতে পারে, ফ্যাটগুলোকে বার্ন আউট করাই ফেলতে পারে। সো এই বেনিফিটগুলো 5%-এর বেশি যদি আপনি ওয়েট রিডাকশন করান, এভরি প্রবলেম ইনক্লুডিং অলিগোম্যালারিয়া ঠিক হয়ে যাবে। এবং 5 থেকে 10% যদি আপনি পার্সেন্ট, কিন্তু কেজি না, পার্সেন্ট, 100 কেজি ওজনের ভদ্রমহিলা উনি যদি 7-8 কেজি ওজন কমাইতে পারে, ইট ইস কোয়াইট এনাফ। 60-70 কেজি উনি যদি মাত্র আপনার 4 কেজির মতো ওজন কমাইতে পারে, ইট ইস মোর দেন এনাফ। এবং এটা মেনটেন করতে হবে, কমাই ফেললে হবে না, এটা মেনটেন করতে হবে। তাহলে তার কিন্তু অ্যানোভুলেটরি সাইকেলটা পর্যন্ত অ্যাভুলেটরি হয়ে যাবে। এর চাইতে আর বড় আশীর্বাদ কি হতে পারে? কিন্তু আপনাকে এটা আর্লি ডিটেকশন করতে হবে। আচ্ছা, সো লাইফস্টাইল, কিন্তু এই জিনিসটার ওয়েট রিডাকশন এটা বললাম। এবং আপনার এক্সারসাইজ, আরেকটা বিষয় হচ্ছে এর সাথে যদি কেউ এক্সারসাইজ করে, এক্সারসাইজের কিন্তু একটা ইম্পর্টেন্ট
ইস্যু আছে, সেটা হলো সেই ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমায় ফেলে। সেই ইনসুলিনের যে রেজিস্ট্যান্স আছে সেই ইনসুলিনের রেজিস্ট্যান্সটাকে খুব মারাত্মক রকমের কমায় ফেলে এবং ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায়। সে ট্রান্সপোর্টার যে গ্লুকোজ ট্রান্সপোর্টার 4 আছে, যেটার মাধ্যমে গ্লুকোজ ইনসুলিনের হেল্প নিয়ে ট্রান্সপোর্টারের মাধ্যমে গ্লুকোজ সেলের ভিতর ঢুকে। আপনার GLUT4 এর কোনো প্রয়োজন নেই। আপনি যদি এক্সারসাইজ করেন, GLUT4 ছাড়াই গ্লুকোজ দৌড়ায় সেলের ভিতর ঢুকে যাবে। এই গ্লুটের দরকার নেই। অনেকটা বাসার সিক্রেট ডোরের মতো, আপনার সামনের দরজা বন্ধ করা, আপনি অন্য দরজা দিয়ে ঢুকবেন। এক্সারসাইজ করলে গ্লুকোজ ঠিক একটা বাইপাস রুটে ঢুকে যায়। এটা নিয়ে গ্যানংয়ে বলা আছে যে এই রুটটা কিভাবে কাজ করে, এটা নিয়ে গ্যানং ফিজিওলজি এন্ডোক্রাইনেতে বলা আছে। সো আপনার এক্সারসাইজের আমরা কথা বললাম যে এক্সারসাইজ এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু। মোরওভার আপনি যদি এগুলো ইন্ডিউস করতে না পারেন কোনো পেশেন্টকে, তাহলে তাকে মেটফরমিন দেন। এবং মেটফরমিন কিভাবে দেবেন? মেটফরমিন 500 মিলিগ্রাম 3 টাইমস দেন, যেটা টিপিক্যালি বইতে বলা আছে, দত্ত বলা আছে যে এরকম মেটফরমিন দেন। মেটফরমিন যদি 500 মিলিগ্রাম 3 টাইমস দেন, পেশেন্ট যদি খুব বেশি সিমটোমেটিক হয় তার জন্য যথেষ্ট। কিন্তু মেটফরমিনের ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে, মেটফরমিন অনেক সুবিধা দিবে আপনাকে। আপনার ব্লাড সুগার কমাবে, ব্লাড সুগার লেভেল কমাবে, ইনসুলিনের সেন্সিটিভিটি অনেক বাড়ায় দিবে, ডায়াবেটিক মেলাইটাস, এই পেশেন্টগুলো ডায়াবেটিক মেলাইটাস ডেভেলপ করে যাওয়ার চান্স খুব বেশি, সেটা কমায় নিয়ে আসবে। কার্ডিওভাস্কুলার রিস্ক প্রিভেনশন করবে, আলটিমেট ওভুলেশনেও কিন্তু সাহায্য করবে বাই অল দিস মেকানিজম। কিন্তু এই মেটফরমিন, আমি একটা কথা বলেছি, মেটফরমিন যখনই দিবেন তখন প্রচন্ড রকমের জিআই আপসেট হবে এবং রোগী এসে আপনার কাছে কি বলবে যে খাওয়া দাওয়া করতে পারতেছে না। কেন? যেখানেই যায় মাছে আসতে গন্ধ লাগে। এখানে হাত ধুতে গেছে, বেসিনের কাছে বমি করে দিচ্ছে, কেন? মনে হচ্ছে যে বেসিন থেকে খুব মাছের আসতে গন্ধ আসছে। খাইতে বসছে, মনে হচ্ছে যে কাঁচা মাছের গন্ধ আসতেছে। এরকম অনেক পেশেন্ট আপনি পাবেন, অনেক পেশেন্ট পাবেন। যখনই কোনো পেশেন্ট এই কমপ্লেন করবে, বিশেষ করে ফিমেল পেশেন্ট কমপ্লেন করবে, সাথে সাথে ড্রাগ হিস্ট্রি নেবেন যে কারণটা কি। মেটফরমিন বন্ধ করেন, ঠিক হয়ে যাবে। পেট ফুলে ল্যাকটিক অ্যাসিডোসিস হয়ে যায়, পেট ফুলে যায়, প্রচন্ড জিআই আপসেট হয়। আর তার সাথে কি কাজ করবেন যে একটা মহিলা উনি ওভুলেশনে চাচ্ছে, আপনি তাকে মেটফরমিন দিতেছেন, পেট ফুলে গেছে, জিআই আপসেট হয়েছে, ডম্পেরিডন দিয়ে দিলেন, কাজ ছেড়ে দিলেন। ডম্পেরিডন কিন্তু এসব জায়গায় দেওয়া যাবে না, কারণ এটা আবার হাইপারপ্রোলাক্টিনেমিয়া করে, যেটা এখানে অবশ্যই সুইটেবল না, ওভুলেশনে বাধা দেয় হাইপারপ্রোলাক্টিনেমিয়া। তাহলে মেটফরমিন দেওয়ার সময় রোগীকে বলে রাখবেন যে যদি এই ধরনের টলারেশনে কোনো অসুবিধা হয় তাহলে আপনি স্টপ করেন, অথবা একটু ডোজ কমাই নিয়ে আসেন। হ্যাঁ, আপনি ভরা পেটে খান, খাওয়ার সাথে সাথেই খেয়ে ফেলেন, ভরা পেটে মেটফরমিনটা খান। যদি আপনার এই ধরনের প্রবলেম হয় তাহলে আপনি গ্যাপ দিয়ে খান, ডোজ স্পেসিং করেন, 3টার জায়গায় একটা অ্যাটলিস্ট খান, অল্টারনেট ডেতে খান। কিন্তু আস্তে 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 এটার আবার সুবিধা হচ্ছে যে সে যে আস্তে আস্তে এটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করে, ডোজ কমায় নিয়ে আসে, তাহলে কিন্তু আলটিমেটলি একটা সময় সে টলারেট করে যায়। অনেক সময় অনেক ভমিটিং হয়, সিভিয়ার ভমিটিং হয়, ল্যাকটিক অ্যাসিডোসিস ডেভেলপ করে, এটা কিন্তু আবার একটু রিস্কি ব্যাপার। সো অনেকেই মেটফরমিন কিন্তু টলারেট করতে পারে না। আর ইনসুলিন সেন্সিটাইজার মেটফরমিন ছাড়া অন্য যেগুলো আছে আমাদের কাছে, যেমন থায়াজোলিডিনড্যান্স যেগুলো আছে, এগুলো একটা সময় আসছিল, এগুলো মেটফরমিনের মতো কাজ করতে, কিন্তু সমস্যা হচ্ছে যে কার্ডিওভাস্কুলার রিস্কটা খুব বেশি হওয়ার কারণে এগুলো বাজার থেকে উঠে নেওয়া হয়েছে। সো এগুলো আর এখন কেউ খাচ্ছে না। তাহলে আমাদের হাতে বাদ থাকলেও শুধুমাত্র ইনসুলিন সেন্সিটাইজার। এবং আপনি যে পেশেন্টই পাবেন না কেন, তারা আপনার কাছে যে টার্গেটেই আসুক না কেন, ফার্টিলিটির কারণেই আসুক, আর তারা অনলি হার্সুটিজমের কাছেই আসুক, আর মেনস্ট্রুয়েশন রেগুলারিটির জন্য যার জন্য আসুক না কেন, আপনার দুইটা অ্যাডভাইস, একটা হচ্ছে আপনার লাইফস্টাইল মডিফিকেশন, আর একটা হলো আপনার মেটফরমিন। লাইফস্টাইলের ভিতরে কি কি মডিফিকেশন? কার্বোহাইড্রেট অ্যাভয়েড করা, ওয়েট রিডাকশন করা, ফাস্টিং করা। বুঝতে পারতেছেন যে এগুলো সম্পর্কে আমরা কোন কোন জিনিসগুলোর কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, মডার্ন আরও অনেক কনসেপ্ট আসছে, সেগুলো নিয়ে আমি এখানে বর্ণনা করতে যাচ্ছি না। তো টিটোডাইট অনেকে কি বলে, এগুলো একটা আমার কাছে এস্টাবলিশড কোনো কিছু মনে হয় না, কারণ এগুলোর উপরে কোনো ব্রড বেস রিসার্চ এখনো হয় না। আর অ্যাজ এ ডক্টর মানে আউট অফ কনটেক্সট কোনো কিছু বলার মতো অধিকার এখনো পর্যন্ত মানে এস্টাবলিশডের জায়গায় যে বলার মতো অবস্থা আমাদের কাছে নাই, কারণ এগুলো এখনো অনেক কন্ট্রোভার্সি। এক একটা ড্রাগ 8 বছর 10 বছর ট্রায়ালের পরে আসে। একটা ডেভিডসনে একটা ইনফরমেশন আসতে গেলে সেটা কত কিছু চেক করে আসে, কারণ এটা একবার যখন ইনক্লুড হয়ে যাবে একটা টেক্সটের মধ্যে, তার মানে আপনি সারা ওয়ার্ল্ডকে এটা ভ্যালিডিটি দিতেছেন। সো হুট করে আপনি একটা জিনিসে চলে যাবেন, ওইগুলোতে আমি অ্যাটলিস্ট এখনো ওই জিনিসগুলো নিয়ে কথা বলার মতো সাহস পাই না। তো যাই হোক, এখন আমরা এই যে পেশেন্টের কাকে কি ট্রিটমেন্ট দিব, দুইটা ট্রিটমেন্ট বললাম কমন, আর কার কি ট্রিটমেন্ট দিব, এই কার কি ট্রিটমেন্ট দিব এটাকে আমরা দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে একজন আনমেরিড মহিলা, একজন আনমেরিড পার্সন বা একটা পিউবার্টির মেয়ে যে আসছে, তার কমপ্লেন হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, প্রচুর হার্সুটিজম, প্রচুর একনি, মুড সুইং করতেছে, পড়ার মন থাকতেছে না, এর সাথে বাবা মার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, মা খুব কনসার্ন, সারা বছরে একবারও মেনস্ট্রুয়েশন হয় না, অস্থির করে ফেলতেছে অবস্থা। তার ক্ষেত্রে কি ট্রিটমেন্ট হবে? আরেকজন আসছে যে তার এইগুলা বাদ দেন, প্রেগনেন্ট হওয়া খুবই জরুরি দরকার। এরকম দুজনের ক্ষেত্রে কি হবে?
জানতে গেলে আপনাকে কিছু ফার্মাকোলজি জানতে হবে। আপনাকে আমরা 5টা বা 7টা ড্রাগ সম্পর্কে একদম প্রিলিমিনারি কিছু কথাবার্তা ইনক্লুডিং ট্রেড নেম এবং আপনি কিভাবে ইউজ করবেন, একদম প্রেসক্রিপশনে কিভাবে লিখবেন সেটা বলে দিচ্ছি। তাহলে আমরা কিছু ড্রাগ প্রিপারেশন দেখবো, অল্প কিছু, ভয়ে কিছু নাই, একেবারে অল্প কিছু ড্রাগ দেখবো। ড্রাগ প্রিপারেশন, আপনারা যদি এটা নিয়ে আমাদের ডিটেলস জানতে চান যে রিপ্রোডাক্টিভ ফার্মাকোলজি ইনক্লুডিং দ্য ড্যানাজল এই ড্রাগগুলো কিভাবে কাজ করে, সব ড্রাগগুলো সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আমাদেরকে রিপ্রোডাক্টিভ ফার্মাকোলজি লেকচারটা ফলো করতে হবে, সেটাতে আপনি টোটালটা পেয়ে যাবেন যে কিভাবে প্রত্যেকটা ড্রাগ কাজ করে, অনেক লম্বা লিস্ট সেগুলো। সো ড্রাগ প্রিপারেশন আমরা এটা দেখবো, অর্থাৎ জেনেরিকটা, আর এখানে আমরা ট্রেড নেমটা দেখবো এবং তারপরে আমরা ইন্ডিকেশনটা দেখবো, ইন্ডিকেশনটা দেখবো। সো এখানে আমরা ট্রেড নেম, একটা ট্রেড নেম দেখে নিব, যে কোনো একটা ট্রেড নেম, যাতে আমাদের কাজের সুবিধা হয়। সো ড্রাগ প্রিপারেশন, ফার্স্ট আমরা ড্রাগ প্রিপারেশন দেখবো, ওরাল কন্ট্রাসেপটিভসগুলো ড্রাগ প্রিপারেশন দেখবো। আমরা বাজারে পাই ইথিলিন ইস্ট্রাডিওল, আমি আর এত লিখতেছি না, আচ্ছা একটা লিখে দিই, ইথিলিন ইস্ট্রাডিওল, এটাকে ইই দিয়ে প্রকাশ করা হয় এবং এখানে এটা থাকে মাইক্রোগ্রামে, 0.03 মাইক্রোগ্রাম এই প্রিপারেশনে থাকে। এটা ইস্ট্রোজেনিক প্রিপারেশন, তার সাথে একটা প্রজেস্টেরনের প্রিপারেশন দেওয়া হয়। প্রজেস্টেরনের প্রিপারেশন কি দেওয়া হয়, এখন বাজারে আছে লেভোনরজেস্ট্রেল, এই লেভোনরজেস্ট্রেলের প্রিপারেশন দেওয়া হয় এবং এটা একটা প্রজেস্টেরনের প্রিপারেশন এবং এই প্রিপারেশনটা এখানে থাকে হতেছে 0.5 মাইক্রোগ্রাম। এগুলো হচ্ছে সব সেকেন্ড জেনারেশন ড্রাগ, হ্যাঁ, সব সেকেন্ড জেনারেশন ড্রাগ। সো এটা হলো সেকেন্ড জেনারেশন, ঠিক আছে। সো লেভোনরজেস্ট্রেল, আমি একটা একটা করে বলি, এটা হলো প্রজেস্টেরন, এই লেভোনরজেস্ট্রেলটা হলো সিনথেটিক প্রজেস্টেরন, আর এই ইথিলিন ইস্ট্রাডিওল এটা হলো সিনথেটিক ইস্ট্রোজেন, ঠিক আছে, সিনথেটিক ইস্ট্রোজেন। এবং বাজারে এটা কি নামে পাওয়া যায়, বাজারে এটা পাওয়া যায় আমাদের নরেট, বা আগে এগুলো নরেট 28 নামে পাওয়া যেত, এখন নরেট অথবা ফেমিপিল এই নামে পাওয়া যায়, হ্যাঁ। সো নরেট 28 বা ফেমিপিল এই নামে পাওয়া যায়। আচ্ছা, কয়টা ট্যাবলেট থাকে এখানে, 21টা ট্যাবলেট থাকে হরমোনাল প্রিপারেশন, 21 ট্যাবলেট থাকে হরমোনাল প্রিপারেশন, তার সাথে 7টা আয়রন বা প্লাসিবো ট্যাবলেট থাকে। পেশেন্ট এক টানে 28 দিন খায় এটা, তার মধ্যে 7টা হলো হরমোনাল প্রিপারেশন, আর 21টা হলো হরমোনাল প্রিপারেশন, আর 7টা থাকে হলো আয়রন সাপ্লিমেন্টেশন, অর্থাৎ এই সময়টায় আমরা চাই যে তার ব্লিডিংটা হোক। আচ্ছা, যাই হোক, আস্তে আস্তে বলতেছি, এটা কোন কোন কাজে ইউজ করা হয়, এটা কন্ট্রাসেপশনে ইউজ করা হয়, কন্ট্রাসেপশনে। ভুলেও এটাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে দিবেন না। আগে এক সময় কিন্তু এই ড্রাগ খুব দেওয়া হতো, এখন আর দেওয়া হয় না। বুঝে গেছে ডক্টররা যে এটা দিলে একটু ঝামেলা আছে, পরবর্তীতে একটা জিনিস ধরা পড়ছে, সেটা কি এটা বলতেছি, একটা একটা করে বলতেছি। হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে এটা দেওয়া হয় না। ইউজুয়ালি যাদের হার্সুটিজম আছে তাদের ক্ষেত্রে এই যদি আপনি ফেমিপিল এটা দেন তাহলে কিন্তু তার হার্সুটিজম আরও বাড়বে, মেনস্ট্রুয়েশন রেগুলার হবে। একটা মেয়ে কমপ্লেন নিয়ে আসছে, তার সমস্যা হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, আর হচ্ছে হার্সুটিজম একনি, সে দেখবে তার মেনস্ট্রুয়েশন ঠিক হয়ে গেছে কিন্তু হার্সুটিজম আরও বাড়ছে, কেন সেটা ব্যাখ্যা করতেছি। আচ্ছা, আরেকটা প্রিপারেশন, ওই ইথিলিন ইস্ট্রাডিওল থাকবে, এটা থাকবে এবং সেম ডোজেই থাকবে, 0.03 মাইক্রোগ্রাম এই ডোজেই থাকবে। তার সাথে আরেকটা প্রিপারেশন অ্যাড হবে, সেই প্রিপারেশনটাকে আমরা বলবো ডেজোগ্রেস্ট্রেল। এটা কি, এটা প্রজেস্টেরনের প্রিপারেশন। আমি আর ডোজটা বলতেছি না, যেখানে কতটুকু ডোজ আছে, হ্যাঁ, এখানে ডেজোগ্রেস্ট্রেলের কতটুকু আছে। সো দিস ইজ প্রজেস্টেরন অ্যান্ড দিস ইজ ইস্ট্রোজেন। সো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের এই কম্বিনেশনটা আছে। আচ্ছা, এই ডেজোগ্রেস্ট্রেল এই প্রিপারেশনটা আমরা বাজারে কি নামে কিনতে পাই, বাজারে আমরা ডেজোলন নামে কিনতে পাই, ডেজোলন। আচ্ছা, কয়টা ট্যাবলেট থাকে এখানে, 21টা ট্যাবলেট থাকে, সাথে কোনো আয়রন প্রিপারেশন থাকে না, তাহলে এটাতে 21টা ট্যাবলেট থাকে, 21 ট্যাবলেট। এবং 7 দিন কি কাজ করবে, তাহলে 7 দিন পেশেন্ট গ্যাপ দিবে, তাহলে 21টা ট্যাবলেট টানা খাবে, 7 দিন গ্যাপ দিবে, খাবে না। আর ওই ট্যাবলেটগুলো কি হচ্ছে, সে টানা খেয়ে যাবে, কোনো ব্রেক নাই। তাহলে এটা হলো 4 উইক সাইকেল, 21টায় 3 সপ্তাহ আর 7টায় 1 সপ্তাহ, 4 সপ্তাহ। আর এটা হলো ব্রিক, এগুলোকে বলে ব্রিক সাইকেল, এটাকে বলে কন্টিনিউয়াস সাইকেল। সো ব্রিক সাইকেল হলো 3 সপ্তাহ খাবে 1 সপ্তাহ গ্যাপ, 3 সপ্তাহ খাবে 1 সপ্তাহ গ্যাপ, এটা হলো ব্রিক সাইকেল। আচ্ছা, আরেকটা হলো ইথিলিন ইস্ট্রাডিওল, সেম প্রিপারেশনেই, তার সাথে ডেজোগ্রেস্ট্রেল না দিয়ে আমরা এখানে দিই সিপ্রোটেরন এসিটেট। নামটা মনে রাখা খুবই জরুরি দরকার, কেন, কারণ এটা আমাদের রেসিডেন্সি পরীক্ষায় আসে। সো এটা সিপ্রোটেরন এসিটেট, সিপ্রোটেরন এসিটেট। এটাও কি জিনিস,
এটা মনে রাখতে হবে, এটা প্রজেস্টেরন, সিপ্রোটেরন এসিটেট, প্রজেস্টেরন, এখানে 2 মিলিগ্রাম করে দেওয়া থাকে। সিপ্রোটেরন এসিটেট এটা একটা প্রজেস্টেরন, এবং বাজারে এইগুলা গায়ান নামে পাওয়া যায়। যে ব্র্যান্ডগুলো একটু বেশি পরিচিত সেগুলো বলতেছি গায়ান, গায়ান 35 এই নামে পাওয়া যায়। এবং এখানেও ট্যাবলেট থাকে 21টা ট্যাবলেট, প্লাস নো প্লাসিবো। এবং এই দুইটা ড্রাগের ইন্ডিকেশন হচ্ছে কন্ট্রাসেপশনে আমরা ইউজ করতে পারি, প্লাস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে খুব সুন্দরভাবে এগুলো স্যুট করে যায়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে মনে রাখতে হবে, এই যে ডেজোলন এগুলো হচ্ছে আমাদের 3rd জেনারেশন, এই যে আমাদের সিপ্রোটেরন এসিটেট এগুলো হচ্ছে 3rd জেনারেশন। কিন্তু আমাদের নতুন একটা ড্রাগ আসছে, 4th জেনারেশন আসছে। সেটা কি? সেটা হলো ইথিলিন স্ট্রাডিওলের সাথে, ইথিলিন স্ট্রাডিওলের সেম প্রিপারেশন 0.03, এইটার সাথে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে আছে আমাদের ড্রসপেরিনল। সো এই ড্রসপেরিনল এটাও কিন্তু 4th জেনারেশন প্রজেস্টেরন। সো 4th জেনারেশন প্রজেস্টেরন এটা। এবং এখানে কয়টা ট্যাবলেট থাকে? এখানে 28টা ট্যাবলেট থাকে। এখানে থাকে হচ্ছে 28টা ট্যাবলেট, এবং কোনো ব্রেক নাই, টানা খেয়ে যেতে হবে। সো এখানেও ট্যাবলেট, এটা বাজারে রোজেন নামে পাওয়া যায়, বা আরও অনেক কিছু নামে পাওয়া যায়, নোভেলন নামে পাওয়া যায়, রোজেন 28 এই নামে পাওয়া যায়। এখন অনেকে করে কি, যে এই রোজেন এটা 4th জেনারেশন ট্যাবলেট, এটা খেয়ে অনেকে টলারেট করতে পারে না, মাথা ঘুরাচ্ছে, সে হচ্ছে এটা সেটা। তখন আমরা একটা কাজ করি, একটা লাইট ট্যাবলেট, লাইট প্রিপারেশন আছে। যেমন দেখবেন যে আপনি আছে হচ্ছে নোভেলন লাইট এই নামে দিচ্ছে। সো লাইট প্রিপারেশনটা কিরকম? ইথিলিন স্ট্রাডিওল, এখানে এই যে 0.03 আছে, এই 0.03 না রেখে আমরা 0.02 একটু ডোজ কমাই নিয়ে আসবো। এবং তার সাথে ওই ড্রসপেরিনল থাকবে, এবং এটার নাম থাকবে হচ্ছে নোভেলন লাইট। এবং এখানে ট্যাবলেট থাকবে কয়টা? 24টা। আগেরটা যেরকম ছিল 28টা, এখানে 24টা। মানে কি, সে টানা 24টা ট্যাবলেট খাবে, সে 24টা ট্যাবলেট খাবে, আর 4 দিন সে 4 দিন গ্যাপ দিয়ে দেবে। আগেরটা যেরকম ছিল যে 21টা থাকে হরমোনাল প্রিপারেশন, 7টা প্লাসিবো, এখানে হতেছে যেহেতু লাইট প্রিপারেশন ডোজ কমাই নিয়েছে, সেই জন্য তাকে আরো 3 দিন বেশি খাইতে হবে, বাট একটা রিলিফ আছে যে বাকি 4 দিন সে খাবেই না। ঠিক আছে? সো এরকম একটা গ্যাপ প্রিপারেশন দেওয়া আছে। সো এটাকে আপনি কোন জায়গায় অ্যাড করতে পারেন? যারা একটু টলারেট করতে পারে না তাদেরকে এই লাইটটা দেওয়া হয়, নোভেলন লাইট, LITE লাইট। এটা 24টা ট্যাবলেট থাকে। এখানে এগুলো কিন্তু কন্ট্রাসেপশনেও দেওয়া যায়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য এটা খুবই সুইটেবল। আচ্ছা, এখন লেট মি এক্সপ্লেন দিস থিং। তার আগে তার সাথে আমি একটা ড্রাগ যোগ করে দিব, স্পাইরানোল্যাকটোন। এই স্পাইরানোল্যাকটোন এটা সবাই আপনার ডায়োটিক্স হিসেবে জানেন, যে এটা পটাশিয়াম স্প্যারেন্ট ডায়োটিক, এটা ইউরিনের পরিমাণ বাড়ায় দেয়, এটা হার্ট ফেলিওরে দেওয়া হয়। এইসব কথা স্পাইরানোল্যাকটোন হচ্ছে জানার আগে, বহুত জরুরি দরকার হচ্ছে, এটা একটা প্রোজেস্টেরন প্রপার্টিজওয়ালা ড্রাগ। এটার মেইন প্রপার্টিজ হচ্ছে প্রোজেস্টেরন, এবং ওদের আরো বেশি প্রপার্টিজ হচ্ছে অ্যান্টি টেস্টোস্টেরন। সো স্পাইরানোল্যাকটোন হ্যাজ বোথ অ্যান্টি টেস্টোস্টেরন and anti-testosterone properties by anti-androgenic properties, প্লাস ওর আরেকটা হইতেছে তার প্রোজেস্টেরন লাইক তার প্রপার্টিজ আছে, এবং এগুলো বাজারে স্পাইরোকাট নামে পাওয়া যায়, স্পাইরোকাট 25 মিলিগ্রাম নামে পাওয়া যায়। কোন জায়গায় এর ব্যবহার নাই? 25 মিলিগ্রাম এগুলাতে পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ড্রাগ নিয়ে আমরা কিছুক্ষণ পরে কথা বলবো। তাহলে এই কয়টা ড্রাগ নিয়ে আমরা কথা বলি। দেখেন, এই যে আপনি ড্রসপেরিননের কথা বলতেছেন, শুনলে খুব অবাক হবেন। এই যে ড্রসপেরিনন, যেটা 4th জেনারেশন ড্রসপেরিনন খুব চলতেছে এখন। এই ড্রাগটা আসলে স্পাইরানোল্যাকটোন লাইক ড্রাগ, অর্থাৎ এটা স্পাইরানোল্যাকটোনের জ্ঞাতি ভাই। তাহলে এই ড্রাগটা যদি কেউ খায়, তাহলে তার ডায়োরিসিস প্রপার্টিস থাকবে 1 নাম্বার। তাহলে ও নিজে একটা প্রোজেস্টেরন প্রিপারেশন, ও ডায়োরেটিক প্রপার্টিজ থাকবে, সেজন্য তার ওয়েট রিডাকশন এটা কন্ট্রোল হবে 1 নাম্বার। 2 নাম্বার উইট হইতেছে আরেকটা ঝামেলা হলো স্পাইরানোল্যাকটোন এটা পটাশিয়াম স্পেয়ারিং, পটাশিয়াম রিটেনশন করে। সো এই ড্রাগটা খেলে কিন্তু ইলেকট্রোলাইট দেখতে হবে। নেক্সট কথা হলো যে এই ড্রাগটার একটা বড় সুবিধা হলো এটা অ্যান্টি টেস্টোস্টেরন ইফেক্ট আছে, এবং আপনারা জানেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে টেস্টোস্টেরন কিন্তু খুব জ্বালায়। সো টেস্টোস্টেরন লাইক প্রপার্টিজ আছে। আর এই জন্য আমরা স্পাইরানোল্যাকটোন যদি কোনো মেল পেশেন্টকে দেই, হার্ট ফেলিওরের মেল পেশেন্টকে দেই, তার অ্যান্টি টেস্টোস্টেরন সেই জন্য কি কাজ হয়, তার কিন্তু গাইনোকোমাস্টিয়া হয়ে যেতে পারে, ব্রেস্ট সাইজ বড় হয়ে যেতে পারে, কারণ এটা অ্যান্টি টেস্টোস্টেরন এবং প্রোজেস্টেরন প্রপার্টিজ এবং ব্রেস্ট ডেভেলপ করে ফেলে মেল পেশেন্টের ক্ষেত্রে। সো স্পাইরানোল্যাকটোন লাইক প্রপার্টিজ থাকার কারণে এই ড্রসপেরিনন এটা কিন্তু খুব ভালো বাজার পাইছে।
এবং সেটার ডায়োটিক প্রপার্টিজ আছে কারণ ও স্পাইরোল্যাকটোনের জ্ঞাতিভাই, ও অ্যান্টি টেস্টোস্টেরন প্রপার্টিজ আছে, ও প্রোজেস্টেরন লাইক অ্যাকশন আছে। সো অনেক অ্যাকশন করতে পারে। ঠিক এই যে সিপ্রোটেরন অ্যাসিটেট, এটাও কিন্তু স্পাইরোল্যাকটোনের মতোই, সেও অ্যান্টি টেস্টোস্টেরন, তারও প্রোজেস্টেরন প্রিপারেশন আছে, তাহলে তার প্রোজেস্টেরন প্রপার্টিজ আছে, আর সাথে তো এস্ট্রোজেন থাকলে ক্লিয়ার। আরেকটা ড্রাগ আছে যেটা টেস্টোস্টেরনের এগেইনস্টে কাজ করে, এবং ওই ড্রাগটাকে আমরা বলি ফেনিস্টেরাইড, যেটা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াতে দেওয়া হয়। ফেনিস্টেরাইড, 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 এটা 1 মিলিগ্রাম বাজারে এটা রিকার নামে পাওয়া যায়, রিকার। এবং এটা ইউজ হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, কারণ প্রোস্টেট বড় হয়ে যায় টেস্টোস্টেরনের কারণে। আর টেস্টোস্টেরনের একটি ফর্মের নাম হইতেছে ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন, যেটা 5 আলফা রিডাক্টেজের মাধ্যমে সে ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরনে কনভার্ট হয়। সো এটা 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর। 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর দিলে ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরনে কনভার্ট হতে পারে না, ফলে টেস্টোস্টেরন আর কাজ করে না, প্রোস্টেটের সাইজ ছোট হয়ে যায়। কিন্তু আজকে আমাদের এখানে প্রয়োজন কি? প্রয়োজন হইতেছে, আজকে আমাদের লেকচারের প্রয়োজন হচ্ছে ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন এটা হার্সুটিজম করে, হেয়ার ফলিকল বাড়ায়। সো আপনি যদি কাউকে ফেনিস্টেরাইড দেন তাহলে তার টেস্টোস্টেরন ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরনে কনভার্ট হবে না, ফলে ফলিকুলার সাইজটাও বড় হবে না, ফলে এটা হার্সুটিজমে ব্যবহার করা হয়, হার্সুটিজমে। এবং এই ড্রাগটা এন্টি টেস্টোস্টেরন, এটা এন্টি টেস্টোস্টেরন, কারণ টেস্টোস্টেরনের একটি ফর্মে কনভার্ট হতে বাধা দেয় এন্টি টেস্টোস্টেরন। সেজন্য বেল্ডিংয়ে যাদের মাথার চুল পড়ে যায়, ছেলেদের যাদের মাথার চুল পড়ে যায় ডিউ টু ওভার স্টিমুলেশন অফ টেস্টোস্টেরন, ছেলেরাও কিন্তু এটা খায় মাথার চুল যাতে গজায় সেজন্য। সো বেল্ডিং বা হেয়ার গ্রোথেও এটা কিন্তু দেওয়া হয়। আমাদের দেখবেন যে রিকার এই নামে পাওয়া যায়। কিন্তু যে ছেলেরা বাবা হতে যাচ্ছে বা প্রেগনেন্ট, তারা প্রেগনেন্সি প্ল্যান করতেছে, তার জন্য এই ওষুধটা খাইতে মানা করা হয়, কারণ এটা টেস্টোস্টেরনকে তো আর কাজ করাইতে পারে না, ফলে টেস্টোস্টেরন না থাকলে ইম্পোটেন্সি আবার ডেভেলপ করে যাবে। যে ওইগুলো নিয়ে অনেক বিস্তর কথাবার্তা, আজকে আমাদের যা কনসার্ন ততটুকু জায়গায় থাকে। তাহলে এটা হলো আমাদের একদম সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনটা এখন আর কেউ ইউজই করে না। ফার্স্ট জেনারেশনটা ছিল নর্জেস্ট্রেল, এখন আর কেউ নর্জেস্ট্রেল ইউজ করে না, লেভোনর্জেস্ট্রেন এনে সেকেন্ড জেনারেশন ওরাল কন্ট্রাসেপটিভস। থার্ড জেনারেশন ওরাল কন্ট্রাসেপটিভস হচ্ছে ইথাইলিন এস্ট্রাডিওল প্লাস ডেজোগ্রেস্টল, এগুলো ডেজোলোর নামে পাওয়া যায়, এখানে 21টা ট্যাবলেট। আর ইথিলিন এস্ট্রাডিওলের সাথে সিপ্রোটেরন এসিটেট একটা অ্যান্টি টেস্টোস্টেরন, বাজারে গায়ের নামে পাওয়া যায়, এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এবং কন্ট্রাসেপশনে ইউজ করা যায়। আচ্ছা, ড্রসপেরিনন, এটার সাথে যদি ড্রসপেরিনন দেওয়া হয় তাহলে এটা 4th জেনারেশন হয়ে যায়, এটা আবার 28টা ট্যাবলেট, কোথায় কোথায় ইউজ করা হয়। এখন এই ড্রাগগুলো জানার পরে আমি আপনাদেরকে এখন একটা চ্যালেঞ্জ দিব। একটা মেয়ে আসছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন, সাথে তার হার্সুটিজম, একনি ভলগারিস, প্রচন্ড রকমের ইরিটেটিং মুড। এখন তাকে ঠিক করতে হবে কোনটা দিবেন। আচ্ছা, একটা একটা করে যদি আসি, এই ড্রাগটা যদি দেই, প্রথম অবস্থায় এই ড্রাগটা বাজারে খুব চললো, পরে দেখা গেল কি যে এই ড্রাগটা যখন দেওয়া হয় মেনস্ট্রুয়েশন ঠিক হয়, মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার হয়, কিন্তু হাইপার তার যে হেয়ার ফলিকল গ্রোথ হার্সুটিজম এটা বেড়ে যায়। কেন? কারণ দেখেন আমরা যে প্রোজেস্টেরন প্রিপারেশনটার সাথে ইউজ করছি, এগুলো সবাই প্রপার্টিস কেমন, অ্যান্টি টেস্টোস্টেরন। কিন্তু এই যে লেভোনর্জেস্টেরন, এটা অ্যান্টি টেস্টোস্টেরন না, বরং এটা টেস্টোস্টেরন লাইক প্রপার্টিস আছে। ফলে এই যে লেভোনর্জেস্ট্রেল, এটা টেস্টোস্টেরন লাইক প্রপার্টিজ আছে, একমাত্র ওরাল কন্ট্রাসেপটিভস যার টেস্টোস্টেরন লাইক প্রপার্টিজ আছে। ফলে আপনি যদি এইটা ওই মেয়েটাকে দেন তাহলে তার মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার হবে ঠিকই, কিন্তু তার হার্সুটিজম একদম সর্বনাশ হয়ে যাবে। সেজন্য পিসিওএস এর পেশেন্টের ক্ষেত্রে তার মেনস্ট্রুয়েশন রেগুলেশনে দিতে পারবেন, কিন্তু পিসিওএস এর পেশেন্টের হার্সুটিজম বা তার একনি, এই জিনিসটা প্রবলেম কিন্তু বেড়ে যাবে। ফলে যারা আপনার কাছে কমপ্লেন করবে, তাদের মেইন আনমেরিড পার্সন পিউবার্টিতে যারা আছে, তাদের ক্ষেত্রে এই ড্রাগটা আমরা একেবারেই দিব না। তাহলে আমাদের নেক্সট চয়েস কি? নেক্সট চয়েস হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট চয়েস এই যে ডেজোগ্রেস্টল, এটা দেওয়ার ড্রাগ, এটার কিন্তু আবার ওই প্রোজেস্টেরন লাইক প্রপার্টিজ এবং অ্যান্টি টেস্টোস্টেরন লাইক প্রপার্টিজ আছে। সো এটা যখন দিবেন, তার মেনস্ট্রুয়াল সাইকেলও রেগুলার হবে, তার হার্সুটিজমও খুব দারুণভাবে ওভারকাম করা যাবে। কিন্তু সমস্যা হয়ে গেল কি, এই ড্রাগ খেয়ে টলারেট করতে পারে না, সিভিয়ার ভমিটিং ম্যাক্সিমামে। এটাও যখন আসছে, এটাও খুব ভালো বাজার ছিল, কিন্তু এটার সিভিয়ার জিআইটি আপসেট, এটার মাথা ঘুরানো, এটা সেটা সাইকোলজিক্যাল এজিটেশন সব কিছুই হচ্ছে এই ড্রাগের। ফলে এটাও আর অত রকমের ধুমধাম ওই মার্কেটটা পেল না। এই ড্রাগটা কিভাবে দিতে, 21 দিন খাবে, 7 দিন গ্যাপ দিতে হবে। সো এটার চাইতে এখন দেখা যাচ্ছে, এখন যে বই খাতাতে যেটা রেকমেন্ড করতেছে, এই ইথিলিন স্ট্রাডিওলের সাথে এই সিপ্রোটেরন এসিটেট, এই প্রিপারেশনটা আবার মোটামুটি টলারেট করতে পারে। এটা বাজারে গায়ান নামে পাওয়া যায়। সেই জন্য ফিমেল পেশেন্ট যারা পিউবার্টিতে আছে বা যাদের কমপ্লেন হচ্ছে হার্সুটিজম এবং মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, তাদেরকে গায়ান 35 21টা ট্যাবলেট খাবে, 7 দিন গ্যাপ রাখবে, 21টা ট্যাবলেট 7 দিন গ্যাপ রাখবে। কয়দিন খাবে? তাহলে আমি আমার টার্গেট পপুলেশন, ফার্স্ট টার্গেট পপুলেশন কয়দিন খাবে? কেউ ইউজুয়ালি বলে 3 মাস, কিন্তু
জেফকোটে তার সাথে একটা কথা বলতেছে যে হার্সুটিজম এইটার যদি আপনি আউটকাম চান তাহলে আপনাকে অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর কন্টিনিউ করতে হবে। আর যদি একনিতে ভালো রেসপন্স চান তাহলে রেসপন্সের জন্য অ্যাটলিস্ট 3 to 5 মাস সময় লেগে যাবে। তাহলে আপনি যদি এই ড্রাগটা, তারা এই ড্রাগের রেকমেন্ডেশন দিতেছে, বলতেছে এইটা ইউজ করা, সিপ্রোটোরেন এসিটেট ইউজ করা, ইট উইল বি দ্য ফার্স্ট চয়েস এই সিপ্রোটোরেন এসিটেট। কারণ সিপ্রোটোরেন এসিটেট ইজ এ অ্যান্টি টেস্টোস্টেরন, সো ড্রাগ কজিং গাইনোকোমাস্টিয়া সিপ্রোটোরেন এসিটেট বাদে আসবেই পরীক্ষা আসবেই, ড্রাগ কজিং গাইনোকোমাস্টিয়া সিপ্রোটোরেন এসিটেট। একটা ড্রাগের নাম বললেও ডিওক্সিনের পরে যদি আপনি একটা বলেন তাহলে সিপ্রোটোরেন এসিটেটের কথা বলেন। সো সিপ্রোটোরেন এসিটেট এটা গায়ান 35 নামে পাওয়া যায় এবং এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে হার্সুটিজম এবং মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলারিটিসে সাহায্য করবে। আচ্ছা, এখন এটা ছাড়া আপনি আর কি কাজ করতে পারেন? দেখেন, এটা ছাড়া আপনি যে কাজ করতে পারেন সেটা হলো যে এই প্রিপারেশনটার সাথে ওই পেশেন্টের এই প্রিপারেশনের সাথে তার অ্যাডিশনালি আপনি একটা স্পাইরোলেকটিন দিয়ে দিতে পারেন। মনে করেন যে এই প্রিপারেশনটা দিয়ে তার প্রচুর হার্সুটিজম, দীর্ঘদিন ধরে হার্সুটিজম সে ইমপ্রুভ করতেছে না, সে কয়েক সাইকেল ওরাল কন্ট্রাসেপটিভস খাইছে কিন্তু তার রেসপন্স নাই, তার সাথে আপনি স্পাইরোলেকটিন। সো এখন দেখবেন এন্ডোক্রাইনোলজিস্টরা তারা এই একটা হরমোনাল প্রিপারেশনের সাথে এই স্পাইরোলেকটিনটা দিয়ে দিচ্ছে। শুধু তাই না, এই ড্রাগটাকে, এই যে গায়ান এই ড্রাগটাকে আবার রিপ্লেস করে ফেলতেছে, বর্তমানে রিপ্লেস করতে পারতেছে এই রোজেন বা এই যে নোভেলন, যেটা ড্রসপেরিনন। কারণ এটা 4th জেনারেশন, এটার কিছু এডিশনাল বেনিফিট হচ্ছে এটা ওয়েট ফ্রেন্ডলি, এটা ডায়োরিসিস করে, এটা প্রজেস্টেরন ফাংশন আছে, অ্যান্টি টেস্টোস্টেরন ফাংশন আছে। ফলে এই ড্রাগটা দিতেছে হয়তো মেইন ফর্মে বা লাইট ফর্মে, এবং তার সাথে একটা স্পাইরোলেকটিন দিতেছে। সো আপনাকে যদি এখন বলা হয় যে কি বলা হয় যে একটা ফিমেল ওই পেশেন্টের একটা প্রেসক্রিপশন লেখার জন্য, তাহলে আমি জানি না এখানে আপনারা দেখতে পারতেছেন কিনা, আপনারা লিখবেন ট্যাবলেট মেটফরমিন, অবশ্যই লাইফস্টাইল অ্যাডভাইস। সো মেটফরমিন 500 মিলিগ্রাম, হয়তো বা একটা বা দুইটা বা তিনটা, অ্যাটলিস্ট দুইটা করে তো দেন, কারণ মেটফরমিনের ডোজিংটা খুব ইম্পর্টেন্ট। ভরা পেটে এটা চলবে টানা 3 মাস 6 মাসের নিচে কোনো প্রেসক্রিপশনে কিছু লেখা দরকার নেই, পাশে টানে চলবে। তারপর আপনি ফলো আপ করবেন অ্যাটলিস্ট 3 থেকে 6 মান্থস 1 ইয়ার, যতক্ষণ পর্যন্ত তার রেসপন্স না হয়। আচ্ছা, মেটফরমিন। তারপরে আপনি লিখলেন হচ্ছে ধরেন একটা ট্যাবলেট, যে ট্যাবলেট রোজেন এটা লিখলেন, হ্যাঁ, এবং আপনি লিখলেন যে এটা একটা ট্যাবলেট করে, একটা ট্যাবলেট রাতে শোয়ার আগে একটা ট্যাবলেট করে, এরকম 21 দিন 7 দিন গ্যাপ এরকম করে পরপর 3 সাইকেল চালানোর পরে সে আবার ফলো আপে আসবে, তার মানে এটাও চলবে। আচ্ছা, তার সাথে ট্যাবলেট স্পাইরোকার্ড, হ্যাঁ, স্পাইরোকার্ড, এই স্পাইরোকার্ড এটা ডায়োরেটিক্স 25 মিলিগ্রাম, এটা অবশ্যই সকালবেলা দিবেন, কারণ রাতে বেলা দিলে সে সারা রাত দেখবেন যে মিক্সুরেশনের জন্য সে আর ঘুমাইতে পারতেছে না। সো তার সাথে একটা স্পাইরোলেকটিন দিয়ে দিলেন। যদি আপনি তাকে এই 3টা প্রিপারেশন দেন এবং বাকি তার লাইফস্টাইল মডিফিকেশনগুলো করেন, ম্যাক্সিমাম টাইমে তার হার্সুটিজম, একনি, এগুলোর প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর একনির জন্য যে টপিক্যাল যে অয়েনমেন্ট আছে সেগুলো তো আলাদা ভাবে আপনি তার সাথে অ্যাডিটিভলি দিতে থাকলেন, ঠিক আছে। সো আলটিমেটলি দেখা যাবে এইটাতেই আপনার কাভার হয়ে যাবে। এখন আপনাদের কোশ্চেন হইতে পারে যে এই যে আমাদের প্রিপারেশনটা, এই যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, এই যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের সাপ্লিমেন্টেশন আমরা দিলাম, দেওয়ার কারণে তার মেনস্ট্রুয়েশনটা রেগুলার কেন হইতেছে, রেগুলারিটিস কেন হইতেছে। এবং আপনারা তার সাথে আমাকে আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন যে আপনি এতক্ষণ আমাদেরকে পড়াইলেন যে হাইপার ইস্ট্রোজেন সমস্ত গন্ডগোলের মূল, যে ইস্ট্রোজেন, এত বেশি ইস্ট্রোজেন আমাদের বডিতে বেড়ে যায় যেটা হাইপোথ্যালামাসকে যে স্টিমুলেট করে, যেটা নাকি সমস্ত নষ্টের গোড়া, তা আপনি আবার এই ইথিলিন স্ট্রাডিওল দিলেন কেন? হ্যাঁ, এখানে এই গেমটা হচ্ছে এখানেই। এবং এটা বুঝতে গেলে আপনাকে জেনারেল ফার্মাকোলজি খুব ভালো বুঝতে হবে। এবং জেনারেল ফার্মাকোলজি অ্যাগোনিস্ট, অ্যান্টাগোনিস্ট, এসব শব্দ, খুব পার্শিয়াল অ্যাগোনিস্ট, এইসব শব্দ তখন আপনাকে এসে জুড়ে ধরবে। আমি একটু আপনাকে দেখে ব্যাখ্যা দিই বিষয়গুলো। বিষয়টা হচ্ছে যে যখনই একটা পেশেন্টকে আমরা ইথিলিন স্ট্রাডিওল দিই, ইথিলিন স্ট্রাডিওল ইজ নট ন্যাচারাল ইস্ট্রোজেন, নাম্বার 1 পয়েন্ট। ইথিলিন স্ট্রাডিওল ইজ নট ন্যাচারাল, ইট ইজ সিনথেটিক। এবং সিনথেটিক হয়ে সে যে কাজ করবে, কি কাজ করবে, সেটা নিয়ে আমরা এখন আপনাদের সাথে কথা বলতেছি। দেখেন, যদি আমি একটা পেশেন্টকে এই প্রিপারেশনগুলো দিই, ইথিলিন স্ট্রাডিওল, মনে করেন আমি এখানে মুছে ফেলছি আমাদের যে ডেজোগ্রেস্টল বা আমাদের যে ডেজোলন ছিল, সেই প্রিপারেশনগুলো দিলে কি কাজ হবে? খুবই ইন্টারেস্টিং। দেখেন, আমি আরেকটু আমার বোর্ডে একটু জায়গা তৈরি করে নিই। যে ওরা ফার্স্টে এই যে ইথিলিন স্ট্রাডিওল, সে কি কাজ করবে? সে প্রথমে লিভারের উপরে, লিভারকে নক করবে, লিভারকে স্টিমুলেট করবে। সেই লিভারকে স্টিমুলেট করে, এটা কিন্তু সিনথেটিক ইস্ট্রোজেন, এটা কিন্তু ন্যাচারাল ইস্ট্রোজেন না, ন্যাচারাল ইস্ট্রোজেনের মতো সে কাজ করে না, যদিও নামটা তার একই রকমের। সো এই যে ইথিলিন স্ট্রাডিওল আছে, এই ইথিলিন স্ট্রাডিওল সে হেপাটোসাইটকে স্টিমুলেট করবে। হেপাটোসাইটকে সে এমনভাবে স্টিমুলেট করবে যাতে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিনের পরিমাণ এটা বেড়ে যায়। যখনই সেক্স হরমোন বাইন্ডিং এর গ্লোবিনের পরিমাণ ব্লাডে বাড়তে থাকবে,
তখন ফ্রি ইস্ট্রোজেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের ফ্রি ইস্ট্রোজেনের লেভেলটা বেড়ে গেছিল, তাই না? সো সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন, এটা যখন সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিনের পরিমাণ যখন বাড়তে থাকবে, তখন ফ্রি ইস্ট্রোজেন ফ্রি ইস্ট্রোজেন ফ্রি ইস্ট্রোজেন এগুলার পরিমাণ এবং ফ্রি টেস্টোস্টেরন, শুধু ফ্রি ইস্ট্রোজেন তা না, ফ্রি টেস্টোস্টেরন এগুলোর পরিমাণ কমতে শুরু করবে। আর ফ্রি ইস্ট্রোজেন এবং ফ্রি টেস্টোস্টেরন এগুলোর পরিমাণ যখন কমতে শুরু করবে, তখন আমার হাইপোথ্যালামাস লেভেলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এইটার লেভেল আর থাকবে না, এগুলার লেভেল কমতে শুরু করবে। যখন এগুলার লেভেল কমতে শুরু করবে, তখন ওই যে টোনিক ইনক্রিজ, ওই যে কন্টিনিউয়াস ইনক্রিজ, ওই যে কন্টিনিউয়াস কম্পালশন, তাকে বারবার এখান থেকে গোনাডোট্রপিন রিলিজ করাচ্ছিল এবং তার কারণে প্রেফারেন্সিয়াল এলএইচ তৈরি হচ্ছিল, সেই এলএইচ প্রোডাকশনটাও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, কয়েকটা জায়গায় যদি আপনি আরো ঘাটাঘাটি করেন, তাহলে আপনি আরেকটা কনসেপ্ট এখানে দেখতে পারবেন। কি কনসেপ্ট? আচ্ছা, এটা নিয়ে আমরা এখানে বলছি না, এটা আমরা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগে দেখতেছি, যে বলতেছি। আরেকটা কনসেপ্ট হচ্ছে যে আপনি এই যে ডেজোলন বা ডেজোগ্রেস্টেল যেটা দেন, প্রোজেস্টেরন, এটা কি কাজ করে? ও যে কাজ করে, ওর মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে যে ও যেহেতু প্রোজেস্টেরনের একটা স্বভাবসুলভ ভূমিকা আছে, যেটা আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল থেকে আমরা বুঝতে পারি যে প্রোজেস্টেরনের কাজ হচ্ছে সবসময় এলএইচ কে কমায় ফেলা। সো আপনি যদি প্রোজেস্টেরন কখনো দেন, তাহলে বডি এলএইচ তৈরিতে অপারগ হয়ে যায় এবং সে এলএইচ এর পরিমাণ কমাইতে শুরু করে। এবং যখন এলএইচ এর পরিমাণ কমতে শুরু করে, আমরা জানি যে লুটিনাইজিং হরমোন অনেক বেশি বেড়ে যায় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে, এবং সেটা টেস্টোস্টেরন প্রোডাকশন করে, ওভারিয়ান থিকা ফলিকুলাকে স্টিমুলেট করে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন প্রোডাকশন করে, সেটা আর হয় না। ফলে এলএইচ এর পরিমাণ কমলে তখন টেস্টোস্টেরনের প্রোডাকশন কমতে শুরু করে। সো টেস্টোস্টেরনের প্রোডাকশন যখন কমতে শুরু করে, তখন ওভারি তার টেস্টোস্টেরনিক বা অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্টটা লস করে এবং আস্তে আস্তে ইস্ট্রোজেনিক এনভায়রনমেন্টটা সে ফেরত পায়। ঠিক আছে? ফলে আস্তে আস্তে তার মেনস্ট্রুয়াল যে রেগুলারিটিসটা, এটা সে ফেরত পায়। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে ইথিলিন স্ট্রাডিওল এবং প্রোজেস্টেরনের কম্পোজিশন, এই ইথিলিন স্ট্রাডিওল তারা কি কাজ করে? ওরা হেপাটোসাইটকে স্টিমুলেট করে, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিনকে ওভার অ্যাক্টিভ করে, সেটা ফ্রি ইস্ট্রোজেন এবং ফ্রি টেস্টোস্টেরনের পরিমাণ কমায়। ফলে ওই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যে এলএইচ এর প্রতি প্রেফারেন্সিয়াল অ্যাটিটিউড দেখায়, সেটা আর দেখাতে পারে না। দ্বিতীয় কথা হলো, ওই প্রোজেস্টেরন সে নিজে এলএইচ এর পরিমাণ কমায় দেয়, এলএইচ প্রোডাকশনটা কমায় দেয়। যখন এলএইচ প্রোডাকশনটা কমায় দেয়, এলএইচ এসে আবার ওভারির উপর কাজ করতে পারে না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কনসেপ্ট কি জানেন? আরেকটা কনসেপ্ট হইতেছে এই যে ইথিলিন স্ট্রাডিওল গুলো আছে আমাদের কাছে, যে ইথিলিন স্ট্রাডিওল গুলা আমরা বাজারে পাই, দিজ আর পার্শিয়াল অ্যাগনিস্ট। এখন আপনি পার্শিয়াল অ্যাগনিস্ট বলতে কি বোঝেন? পার্শিয়াল অ্যাগনিস্ট মানে হচ্ছে, আমি একটা ছোট্ট অ্যানালজি বা আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। মনে করেন একজন টিচার, তার কাজ হচ্ছে স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে পড়ানো। এখন একজন টিচার একটা অল্টারনেট ওয়েতে, একটা বাইপাস ওয়েতে, কোনো একটা আনফেয়ার ওয়ে দিয়ে সে টিচার পোস্টটা হোল্ড করে ফেলছে। তাহলে সে যখন ওই পোস্টটা পেয়ে যাবে, টিচার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবে, আপনি কিন্তু তাকে টিচারই ডাকবেন, তাকে টিচার ডাকতে বাধ্য। সে ক্লাস নিবে, কিন্তু সে তার আউটপুটটা দিবে কেমন? খুবই খারাপ, কারণ সে তো টিচার হিসেবে যোগ্য না। তাহলে দেখেন, সে কিন্তু তার পোস্টটাকে হোল্ড করে আসে, কিন্তু তার অ্যাকশনটা হইতেছে কেমন? একেবারে দুর্বল অ্যাকশন হইতেছে। তাহলে সে টিচারের তাহলে পোস্টটা যদি হয় আমাদের রিসেপ্টর, আর টিচার যদি হয় অ্যাগনিস্ট, তাহলে সে কি কাজ করতেছে? সে রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে। সো যেহেতু বাইন্ড করতেছে, তার নাম হয়ে যাবে অ্যাগনিস্ট। কিন্তু সে কোনো অ্যাকশন কি দিতে পারবে? সে কিন্তু কোনো রকমের অ্যাকশন দিতে পারবে না। সো পার্শিয়াল নাম হবে অ্যাগনিস্ট, কিন্তু তার কাজটা হবে অ্যান্টাগনিস্টের মতো। সো পার্শিয়াল অ্যাগনিস্ট গুলো কি কাজ করে? সে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, কিন্তু অ্যাকশনটা দেয় খুব এত পুয়ার অ্যাকশন দেয়, যেটা অরিজিনাল, এখানে যদি একজন ভালো টিচার থাকতো, তার যে পারফরমেন্স দেওয়ার কথা ছিল তার মতো দিতে পারে না। কিন্তু সে যেহেতু সিটটা হোল্ড করে আছে, সেজন্য তাকে আমরা অ্যাগনিস্ট বলি, এবং সেটা পার্শিয়াল অ্যাগনিস্ট, কারণ সে পুয়ার অ্যাকশন দেখায়, কিন্তু সেটা আসলে যে অ্যাকশনটা দেখায়, এটা আসলে ঠিক অ্যাকশন না বা খুব সাফিসিয়েন্ট না, সেজন্য এটা পার্শিয়াল অ্যাগনিস্ট হইলেও এগুলো আসলে অ্যান্টাগনিস্টের মতো কাজ করে। সো আপনি যখন এই ইথিলিন স্ট্রাডিওল দিবেন, ইথিলিন স্ট্রাডিওলের চেহারাটা কার মতো দেখতে? আমাদের বডির ইস্ট্রোজেনের মতো দেখতে। ফলে যখন আপনি তাকে এই ডোজে, অর্থাৎ 0.03 মাইক্রোগ্রাম ডোজে যখন দিবেন, দেওয়ার সাথে সাথে হাইপোথ্যালামাসের যে ইস্ট্রোজেনিক রিসেপ্টর আছে, তারা মনে করবে যে ইথিলিন স্ট্রাডিওল চলে আসছে, এটা আসলে সেই ন্যাচারাল ইস্ট্রোজেন তারা মনে করবে, এবং তারা পথ ছেড়ে দিবে। সে বলবে যে বাইরে থেকে যেহেতু সে এত বেশি পরিমাণে আসছে, ডেলি আসতেছে, 0.03 করে আসতেছে, প্রতি 2 মাস 3 মাস 4 মাস প্রত্যেক দিন আসতেছে, 3 মাস 6 মাস আসতেছে, ফলে তাদের কনসেন্ট্রেশনটা একসময় এত বেড়ে যাবে যে বডি যে
এলিভেটেড ইস্ট্রোজেন ছিল সেটাকে রিপ্লেস করে তারা এই জায়গাটাকে দখল করে ফেলবে। আচ্ছা, তারা যদি এই জায়গাটাকে দখল করে ফেলে, কারা? ইথিলিন ইস্ট্রাডিওল, তারা যদি এই জায়গাটাকে দখল করে ফেলে, ওই সিনথেটিক ইস্ট্রাডিওল, তারা আসলে দেখতে ইস্ট্রোজেনের মতো, কিন্তু তারা অ্যাকশনটা দেখাবে কেমন? তারা অ্যাকশনটা দেখাবে ভেরি পুয়ার। ফলে বডিতে যে ইস্ট্রোজেনটা বেড়ে গেছিল, নর্মাল যে ইস্ট্রোজেন বেড়ে গেছিল, সেই ইস্ট্রোজেনটা এসে আর এখানে জায়গাটা পাবে না, দেখবে যে এটা ব্লক করা। ফলে তারা যে এলএইচের প্রতি প্রেফারেন্সিয়াল অ্যাটিটিউড দেখাচ্ছিল, কারা? ওই যে ন্যাচারাল ইস্ট্রোজেন, ন্যাচারাল অ্যান্ড্রোজেন, এইগুলা যে প্রেফারেন্সিয়াল অ্যাটিটিউড দেখাইতেছিল এলএইচের প্রতি, সেটা আর দেখাইতে পারবে না, কারণ ইথিলিন ইস্ট্রাডিওল সেই জায়গাটাকে ব্লক করে রেখেছে। ফলে ন্যাচারাল ইস্ট্রোজেন আসতেছে না, ফলে আর বেশি পরিমাণ এলএইচ সিক্রেশন হচ্ছে না। এবং ওই গোনাডোট্রপিন কি কাজ করবে? গোনাডোট্রপিন এখন যেহেতু ওই যে কন্টিনিউয়াস ইস্ট্রোজেনের ধাক্কাটা যেহেতু আর নাই, অর্থাৎ ব্লাডে কন্টিনিউয়াস ইস্ট্রোজেনের ধাক্কা আছে, কিন্তু রিসেপ্টরের সাইটটা যেহেতু ব্লক হয়ে আছে, সো হাইপোথ্যালামাস মনে করতেছে ব্লাডে আর ইস্ট্রোজেন এত বেশি পরিমাণে নাই। সেজন্য গোনাডোট্রপিন কি কাজ করে? তার পালসেটাল ম্যানারটা আবারও ফেরত পায়, এবং তার যে এলএইচ এর প্রতি প্রেফারেন্সিয়াল অ্যাটিটিউড ছিল, সে প্রেফারেন্সিয়াল অ্যাটিটিউড সে ত্যাগ করে, এবং সে আবারও এফএসএইচ সিক্রেশনের পরিমাণ বাড়াইতে শুরু করে, এবং বাড়ায় সে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলটাকে আবারও রিস্টোর করে। আর তার সাথে আমরা প্রোজেস্টেরন দিতেছি, সে প্রোজেস্টেরন আবার এলএইচ কমাইতেছে। সো আপনাকে যদি বলে ইথিলিন স্টাডিওল কিভাবে কাজ করে, দুইভাবে কাজ করে। লিভারের উপর কাজ করে, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন কমায়। আর ইথিলিন স্টাডিওল দিজ আর পার্শিয়াল অ্যাগনিস্ট, তারা হাইপোথ্যালামাসে যে ইস্ট্রোজেনের রিসেপ্টরকে ব্লক করে রাখে, ফলে অতিরিক্ত ইস্ট্রোজেন কাজ করতে পারে না, এবং হাইপোথ্যালামাস সেখান থেকে রিলিফ পায়। দো দে আর পার্শিয়ালি অ্যাগনিস্ট, অল দ্য পার্শিয়াল অ্যাগনিস্ট দে ওয়ার্ক জাস্ট লাইক অ্যান্টাগনিস্ট। অর্থাৎ আমরা কি কাজ করলাম? ইথিলিন স্টাডিওলের মাধ্যমে ন্যাচারাল এক্সেসিভ ইস্ট্রোজেন ইন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেশেন্ট, তাদের কাজটাকে অ্যান্টাগোনাইজ করে ফেললাম। এটাকে আপনি বলতে পারেন যে কাটা দিয়ে কাটা তোলা, বুঝতে পারছেন? অনেকটা কাটা দিয়ে কাটা তোলার মতোই কাজ করা। তাহলে এইভাবে হলেও আমাদের ড্রাগগুলা কাজ করে, এবং এইভাবে যদি আপনি দেন তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলটাও ঠিক হয়ে যাবে, অতিরিক্ত ইস্ট্রোজেনগুলা কাজ করবে না, এলএইচ তৈরি হবে না। ইভেন তার সাথে দেখেন এই যে অ্যান্টি টেস্টোস্টেরন প্রপার্টিস, আপনি যে প্রোজেস্টেরনটা দিতেছেন সেগুলো যদি ডেজোগেস্ট্রল টাইপের হয়, বা সেগুলো যদি 4th জেনারেশন 3rd জেনারেশন হয়, বা এগুলো যদি সিপ্রোটেরন অ্যাসিটেট হয়, দিজ আর ডিরেক্টলি অ্যান্টাগনিস্ট টু টেস্টোস্টেরন। ফলে হেয়ার ফলিকুল গ্রোথ বা একনিক গ্রোথ বা সিবাম যে সিক্রেশন, এগুলো আর হবে না, কারণ অ্যান্টি টেস্টোস্টেরন ইম্প্যাক্ট। কারণ আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মেইন ঝামেলা হচ্ছে হাইপার অ্যান্ডোস্টেরনিজম এবং হাইপার ইস্ট্রোজেনিমিয়া। এই দুইটাকেই কিন্তু আপনি কাউন্টার করে ফেলতে পারতেছেন বাই গিভিং দিস পার্শিয়াল অ্যাগনিস্ট অর অ্যান্টি টেস্টোস্টেরন ড্রাগ। ইট মে বি স্পাইরোনোলেকটন। সো আপনাকে ওরাল কন্ট্রাসেপটিভসের সাথেও আপনি একটা স্পাইরোনোলেকটনের গ্যাপি ভাইকে দিতে পারেন, প্রোজেস্টেরনের একটা প্রোজেস্টেরনকে বেছে নিয়ে, আর একটা করতে পারেন সাথে স্পাইরোনোলেকটন সরাসরি দিতে পারেন। তবে এখন এন্ডোক্রাইনোলজিস্টরা স্পাইরোনোলেকটন প্রচুর লেখেন, গাইনোকোলজিস্টরা আমরা ওরাল কন্ট্রাসেপটিভসের সাথে একটা স্পাইরোনোলেকটনও কিন্তু খুব ইউজ করে, কারণ একটা আনম্যারিড মেয়ের জন্য অনেক সময় ওরাল কন্ট্রাসেপটিভস খাওয়া এটা একটা বিব্রতকর পরিস্থিতি হয়ে যায়, তখন স্পাইরোনোলেকটন দেয়। তবে ইটস শুধু স্পাইরোনোলেকটন এইভাবে কেউ দেয় না, কারণ তাদের সাথে মেনস্ট্রুয়াল রেগুলেটর, শুধু স্পাইরোনোলেকটন দিয়ে আপনি আবার মেনস্ট্রুয়াল রেগুলেটর ঠিক করতে পারবেন না। ঠিক আছে, আপনাকে ওরাল কন্ট্রাসেপটিভস দিতে হবে। আপনি এভাবেও চেষ্টা করতে পারেন যে প্রথম অবস্থায় একটা পেশেন্ট আসছে, মেটফরমিন দিলেন, স্পাইরোনোলেকটন দিলেন, হঠাৎ করে ওরাল কন্ট্রাসেপটিভ সে নিতে চাচ্ছে না, তাহলে স্পাইরোনোলেকটন, মেটফরমিন আর লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ, ওয়েট রিডাকশন, ইট উইল ফিক্স মেনি থিং। আর টপিক্যাল যে এজেন্ট আছে, যদি হার্সুটিজম বেশি হয় তাহলে প্লাকিং করে ফেললো, ফেশিয়াল প্লাকিং, বা কিছু ক্রিম আছে যেগুলো আসলে হেয়ার ফলিকলগুলোকে লস করায় দেয়, হ্যাঁ, সেই সব ক্রিমগুলো সে টপিক্যাল কিছু ক্রিম ইউজ করলো, হ্যাঁ, এগুলা দেখবেন যে বাজারে খুব বেশি অ্যাভেলেবল। সো এগুলা সে ইউজ করলো তার বিউটিফিকেশনের জন্য, এবং সেখান থেকে সে মোটামুটি স্কেপ। আর তাকে যেটা বলতে হবে সেটা হলো যে দেখো ভাই, তুমি কিন্তু অর্ধেক ডায়াবেটিক, যে যত কথাই বলুক না কেন, যে একটু ভয় হইলেও তাকে এইভাবে বলে দিতে হবে যে আপনি কিন্তু অর্ধেক ডায়াবেটিক, ইউ হ্যাভ টু অ্যাভয়েড অল দ্য ফাস্ট ফুড, কোকস, এবং যা আছে সফট ড্রিঙ্কস বলেন, জাঙ্ক ফুড, কি ফুড বলা হয়, এগুলা সব কিছু অ্যাভয়েড করে আপনাকে একটা জায়গায় চলে আসতে হবে। আদারওয়াইজ কয়েকদিন পরে রেটিনোপ্যাথি, কয়েকদিন পরে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এবং কার্ডিয়াক ডক্টরদের পকেট ভরানো, হ্যাঁ। সো এর ভিতরে চলে যাবা, এবং তাকে যতটা সম্ভব যদি আপনি এস্টাবলিশড ডায়াগনোসিস অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটাকে যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, রাইট, হুট করে একজনকে ইচ্ছা সবাইকে আপনি পলিসিস্টিকে ফেলে দেবেন তা না। আপনাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলতে গেলে কিন্তু আগে আপনাকে কয়েকটা ডিজিজ এক্সক্লুড করে নিতে হয়। কি তার থাইরয়েড ডিসফাংশন আছে কিনা, থাইরয়েড ডিসফাংশন আছে আর সাথে সাথে আপনি বলে ফেললেন এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তা কিন্তু হবে না, কারণ থাইরয়েড ডিসফাংশনও কিন্তু প্রায় একই রকমের সিমটম আসে। কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড ডিসঅর্ডার আছে, এগুলো কিন্তু এক্সক্লুড করে নিতে হবে। এক্সক্লুড করে তারপর তাকে বলতে হবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সো ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে তখন আপনি তাকে এই অ্যাডভাইসগুলো প্রোভাইড করবেন। এখন আমাদের কাছে একটা পেশেন্ট আসছে, তার কমপ্লেন হচ্ছে ইনফার্টিলিটি।
রাইট। ইনফার্টিলিটি, এখন আমরা কি করব? তাহলে তার কমপ্লেন যদি ইনফার্টিলিটি হয়, অবশ্যই তাকে আমরা ছেড়ে দিতে পারবো না। ওয়েট লস আপনি দরকার নাই, এইসব এই কথাগুলো বলা যাবে না। অবশ্যই তাকে মেটফরমিন এবং ওয়েট লস এগুলো তার ক্ষেত্রে অবশ্যই সবার ক্ষেত্রে কমন। কিন্তু ইনফার্টাইল পেশেন্টের ক্ষেত্রে আমরা অতিরিক্ত কোন কোন স্টেপগুলো নিব? প্রথম কথা হলো যে তার যত রকমের মানে বায়োকেমিক্যাল যত প্যারামিটার্সগুলো আছে, সব বায়োকেমিক্যাল প্যারামিটার্সগুলো আগে আমাদেরকে ঠিক করতে হবে। এই পেশেন্টের সব ধরনের বায়োকেমিক্যাল প্যারামিটার। সো ফিমেল পেশেন্ট উইথ ইনফার্টিলিটি, ফিমেল, আমাদের আর অল্প একটু সময় লাগবে, ফিমেল উইথ ইনফার্টিলিটি, এখানে স্টেপগুলো কি কি হবে? ইনফার্টিলিটি নিয়ে আসছে, তার কমপ্লেন হচ্ছে প্রেগনেন্ট হওয়া দরকার। তাহলে প্রথম হচ্ছে অল বায়োকেমিক্যাল প্যারামিটার শুড বি কারেক্টেড। হ্যাঁ, শুড বি কারেক্টেড। লাইক কেমন? তার হাইপার প্রোলাকটিন লেভেল বেশি আছে, সো এটা ট্রিট করতে হবে ব্রোমোক্রিপ্টিন দিয়ে। আচ্ছা, তার দেখবেন ফাস্টিং ব্লাড সুগার বেশি, তার দেখবেন পিপিবিএস বেশি। এগুলো সব না ঠিক করে আপনি ধুমধাম ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিবেন, ফেইলিওর। ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ বেশি দিন দেওয়ার সুযোগ আপনার হাতে নাই, মাত্র 6 সাইকেলের মধ্যে আপনার সাকসেসফুল না হলে তো আপনি গেলেন না। তারপরে যেতে হবে তাকে সার্জিক্যাল ইন্টারভেনশন এইসব থেরাপিতে যেতে হবে। তো তারপরে তাকে প্রোডাক্টিন বেশি থাকলে এটা ঠিক করব। তারপরে তার যদি দেখা যায় যে সাথে অবশ্যই এগুলোর সাথে মেটফরমিনের কথা তো বলছি, মেটফরমিন তো সবার ক্ষেত্রে মাস্ট। হ্যাঁ, মেটফরমিন দিয়ে আমরা এগুলো দিয়ে আমরা ঠিক করলাম এই বায়োকেমিক্যাল প্যারামিটার। তারপরে আমরা তার মেনস্ট্রুয়াল রেগুলারিটিসের দিকে মনোযোগ দিব। মেনস্ট্রুয়াল রেগুলারিটিস আমি স্টেপ বাই স্টেপ বলতেছি, তারপরে এর ব্যতিক্রম কি হবে সেগুলোও বলবো। সো মেনস্ট্রুয়াল রেগুলারিটিস, সো একজন মহিলা যখন আসলো, সে তার কমপ্লেন্ট হলো তার ফার্টিলিটিতে সমস্যা। আপনি তার হিস্ট্রি নিলেন, সে বললো যে আমার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস আছে। এখন আপনি চিন্তা করলেন, তাকে যদি কোয়েশ্চেন করেন যে ধরেন তার হাজব্যান্ড তার সাথে থাকে কিনা, সে উত্তরে বললো যে হ্যাঁ, হাজব্যান্ড তার সাথেই আছে। আবার আরেকজন আপনাকে এই কোয়েশ্চেন করতে পারে, না, হাজব্যান্ড দেশের বাইরে থেকে আসছে, সে 1 মাস থাকবে, উইদিন দ্যাট টাইম ইট ইজ ভেরি এসেন্সিয়াল ফর হার টু বি প্রেগনেন্ট। তাহলে দুইজনের জন্য কিন্তু প্রোটোকলটা আবার দুই রকম হয়ে যাবে। একজন বলতেছে যে না, আমার হাজব্যান্ড রেগুলার আমার সাথেই আছে, সো তার ক্ষেত্রে ম্যানেজমেন্টটা অন্য যাবেন। তার সাথে কিন্তু তার জন্য কিন্তু আপনি একটু সময় পাইতেছেন। তার ক্ষেত্রে আপনি কি কাজ করতে পারেন? তার মেনস্ট্রুয়াল সাইকেলটা আগে রেগুলার করে নিতে পারেন। আপনি চিন্তা করতে পারেন এত মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, আপনি তার বায়োকেমিক্যাল প্যারামিটার দেখলে অ্যান্ড্রোজেন লেভেল বেশি, আপনি চিন্তা করেন ঠিক আছে আমি অ্যান্ড্রোজেন লেভেলটা একটু কমাই। আপনি দেখলেন তার প্রোজেস্টেরন লেভেলে সমস্যা, আপনি দেখলেন তার ইস্ট্রোজেন লেভেল বেশি, আপনি দেখলেন তার অ্যান্ড্রোজেন লেভেল বেশি, আপনি চিন্তা করলেন এগুলো আমি ঠিক করি। তাহলে আপনি তার মেনস্ট্রুয়াল রেগুলারিটিসের জন্য কি কাজ করলেন? আপনি 3 সাইকেল একটা ওরাল কন্ট্রাসেপটিভস দিবেন। আচ্ছা, কোন ওরাল কন্ট্রাসেপটিভসটা নেবেন? আপনি লেভোনর্জেস্টেরন নিতে পারেন, অর্থাৎ সেকেন্ড জেনারেশন যেটা লেভোনর্জেস্টেরন যে প্রিপারেশনটা, ইথিলিন স্টাডিও লেভোনর্জেস্টেরন, যেটাতে হার্সুডিজম হওয়ার চান্স বেশি থাকে। তা ওনার তার হার্সুডিজম মেইন প্রবলেম না, অথবা আপনি ভাবলেন যে এটা টলারেট করতে পারেন না, বাদ দিলাম। এখন আপনি কিনেন ডেজোলন যে প্রিপারেশনটা আছে সেটা নিতে পারেন, অথবা আপনি রোজেন 28 যেটা আসছে 4th জেনারেশন এটা দিতে পারেন। কারণ তার জন্য টার্সুটিজমের চেয়ে বড় কথা হলো মেনস্ট্রুয়াল রেগুলারিটিস। সো আপনি তার ক্ষেত্রে একটা 3 সাইকেল 2 সাইকেল 3 সাইকেলের একটা কি কাজ করতে পারেন? আপনি ট্যাবলেট, ওই যে রোজেন আমাদের যে ডেজোলন প্রিপারেশন বা ডেজোগ্যাস্ট্রিল প্রিপারেশন আছে, এটাকে আপনি একটা করে আপনি তাকে 3 মাস দিয়ে দিলেন। সো 3 মান্থ দিলেন তাকে ট্যাবলেট মেটফরমিন দিলেন এবং আদার্স যে ড্রাগগুলো আছে সেগুলো তাকে অ্যাড করে দিলেন। আচ্ছা, এখন সে তো এটা ওরাল কন্ট্রাসেপটিভস, এই ড্রাগগুলো কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভসও বটে। আচ্ছা, এই 3 মাস যে খাবে, সে আসছে ইনফার্টিলিটির জন্য, এই 3 মাস যে তাকে দিবেন, এই 3 মাসে কি সে প্রেগনেন্ট হতে পারবে? ইম্পসিবল। কেন? কারণ এটা তো ওরাল কন্ট্রাসেপটিভস। তাহলে আপনি কোয়েশ্চেন করতে পারেন যে আসছে সে ফার্টিলিটির জন্য, আপনি তাকে আরো বন্ধা করে রাখলেন, ইনফার্টাইল করে রাখলেন কেন? ভাই আমি এটা দিছি 3 সাইকেল, কেন? কারণ 3 সাইকেল পরে তার মেনস্ট্রুয়াল সাইকেলটা যদি রেগুলার হয়ে যায়, এটা প্রচন্ড রকমের এলোমেলো হয়ে আছে, আগে মেনস্ট্রুয়াল সাইকেলটা রেগুলার হোক, তারপরে ওভুলেশন হোক। এখানে এনোভুলেশন হওয়ার আপনি তার রিপোর্টে দেখে বুঝলেন যে এখানে এই সাইকেলগুলো এনোভুলেটরি না, আমার কাছে মনে হচ্ছে যে দিজ আর ফাইন, কোয়াইট ফাইন, এটাতে ওভুলেশন যথেষ্ট হয়, তাদেরকে আমরা জাস্ট মেনস্ট্রুয়াল সাইকেলটা ঠিক করে দিব। দেওয়ার পরে সে রেগুলার ট্রাই করবে, তারপরে মাস থেকে অর্থাৎ নেক্সট সাইকেল থেকে সে ওষুধটা ছেড়ে দিয়ে তারপরে সে নর্মালি ট্রাই করবে, যেভাবে নর্মাল ট্রাই করার কথা সেভাবে ট্রাই করবে, এতে হয়ে যাওয়ার কথা। এটাতে কোনো অসুবিধা আমি দেখতেছি না। সো আপনি তাকে এটা দিয়ে বলেন 3 মাস খান, খাওয়ার পরে ফলো আপে আসেন, 3 মাস পরে আরও কিছু রিপোর্ট করে তারপরে আপনি ট্রাই করেন, আপনার দেখেন মেনস্ট্রুয়েশন রেগুলার মতো ঠিকঠাক মতো হইতেছে কিনা। এখন সে 3 মাস পরে আমাদের কাছে আসলো, আসার পরে আমরা সব রিপোর্ট যদি ঠিক থাকে তাকে ট্রাই করতে বললাম, সে যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তো আলাদা কথা। এখন যদি দেখা যায় যে না, সে প্রেগনেন্ট হচ্ছে না, এই 3 মাস পরেও সে আবারও আপনার কাছে ফলো আপে আসছে যে সে প্রেগনেন্ট হচ্ছে না,
তখন কি করার, আমি একেবারে থিওরিটিক্যালি স্টেপগুলো বলতেছি একটা করে। তখন কি করা, তখন যে কাজটা আপনি করতে পারবেন সেটা হলো যে আপনি এখানে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিবেন। কোন ড্রাগ দিবেন? এরপরেও যদি তার নর্মাল ওভুলেশন না হয়, সে প্রেগনেন্ট না হয়, আপনি যদি বুঝতে পারেন যে তার ওভুলেশনে কোনো গন্ডগোল আছে, তখন তাকে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ, তারপর স্টেপ হচ্ছে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ, ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ, সেটা নিয়ে আমরা কথা বলতেছি যে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ নিয়ে আমরা কি কাজটা কি কথা বলতেছি। আরেকটা পেশেন্ট দেখেন, এই পেশেন্টের সাথে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগটা পরে বলতেছি। আরেকটা পেশেন্ট, আরেকটা ক্যাটাগরির পেশেন্ট দেখেন। আরেকটা পেশেন্ট আপনার কাছে এসে বললো যে আমার হাজব্যান্ড আমার সাথে থাকে না, সে দেশের বাইরে থাকে, সে আসছে উইদিন 1 month টাইম আর নো টাইম। তাহলে আপনি এত লং টার্মের মধ্যে যেতে পারবেন না। তাহলে আপনি তাকে হিস্ট্রি নিলেন যে আপনার মেনস্ট্রুয়েশন কবে হয়েছে, এই লাস্ট 5 month 6 month আগে। তো আপনার হাজব্যান্ড দেশে আসছে, এখন মেনস্ট্রুয়েশন অনসেট হয় না, হয় নাই, তাহলে তো আপনার জন্য টাইম খুব লিমিটেড টাইম, এর ভিতরে কিছু একটা করতে হবে। তখন আপনার আরেকটা পথে হাঁটতে হবে। তখন কিন্তু এই পথে আপনাকে হাঁটলে হবে না। তখন আপনি কি কাজ করবেন, তাকে অনলি একটা প্রজেস্টেরন পিল দিবেন, অনলি প্রজেস্টেরন প্রিপারেশন। যেমন আমরা নরম্যান্স ট্যাবলেট, যেটাকে আমরা বাজারে খুব বেশি চলে, তাই না, ট্রেড নেম নরম্যান্স ট্যাবলেট। নরম্যান্স ট্যাবলেটের ভিতরে আছে আমাদের নরইথিস্ট্রেডিওল, এটা হচ্ছে প্রজেস্টেরন প্রিপারেশন। এটা যদি আমরা দিই, কেমনভাবে দিতে পারি, একটা করে 2 বার, একটা করে 3 বার, এভাবে যদি 7 থেকে 10 দিনের জন্য দেই, দেওয়ার পরে 7 থেকে 10 দিন পরে দেওয়ার পরেই এই পেশেন্ট ব্লিড করতে থাকবে। 7 থেকে 10 দিন দেওয়ার পরে সে যখন ওষুধটা বন্ধ করবে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের মধ্যে তার ব্লিডিং হয়ে যাবে। যখনই তার ব্লিডিং স্টার্ট হবে, তখনই তাকে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিয়ে দিতে হবে, ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ। অথবা এই ভদ্রমহিলা যখন আয়সা আপনার কাছে বলতেছে যে আমার হাজব্যান্ড মাত্র 1 মাস থাকবে, এখন আমার আই নিড হেল্প, তাহলে কি করা দরকার, সে আপনাকে বলতে পারে যে আমার মেনস্ট্রুয়েশন হয় রেগুলারলি, মোটামুটি হয়, এবং তখন আপনি তাকে বলতে পারেন যে ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আপনার যদি মেনস্ট্রুয়েশন হবে, যেদিন ব্লিড করবে তার দ্বিতীয় দিন থেকে আপনি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ স্টার্ট করবেন। তার মানে কথাটা দেখেন, একটু পার্থক্য আছে। অর্থাৎ আপনি যদি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিতে চান, তার পূর্ব শর্ত কি, শি মাস্ট ব্লিড। দ্যাট মিনস তার মেনস্ট্রুয়েশন আপনাকে স্টার্ট করাইতেই হবে, আদারওয়াইজ এটা কখনোই আপনি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিতে পারবেন না। তাহলে দেখবেন যে জেফকোড একটা টার্ম ইউজ করতেছে যে যদি পেশেন্টের ওভুলেশন না হয়, যে 3 মাস আমি দিলাম, দেওয়ার পরে ওভুলেশন হচ্ছে না, তাহলে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দেওয়ার সিদ্ধান্ত যখন আমি দিব, তার আগে পেশেন্টকে স্পন্টিনিউয়াস ব্লিড হইতে হবে অথবা প্রজেস্টেরন ইন্ডিউস ব্লিড করাইতে হবে। সো এই থেরাপিটা আমাদের দেশে খুবই প্রচলিত। দেখবেন যে দোকানদার এই ট্রিটমেন্টগুলোর জন্য সাধারণত মহিলারা, বিশেষ করে যারা একটু নিম্ন শ্রেণীর, ওনারা কোনো কিন্তু এরকম কোয়ালিফাইড ডক্টরের কাছে আসে না। তারা দোকানে যায়, দোকানের দ্বারা পাতায় কাইটা কয়েকটা ওষুধ দিয়ে দেয়, চট করে দেখবেন যে প্রেগনেন্ট হয়ে গেছে, দেশের বাড়ি থেকে হাজব্যান্ড আসছে, প্রেগনেন্ট হয়ে গেছে। কীভাবে? ওরা যেটা করে, নরম্যান্স একটা করে 3 বেলা দিয়ে দেয়, 7 দিনের মতো, 5 দিনের মতো দেওয়ার পর 5 থেকে 7 দিন, যে ওষুধটা বন্ধ করে কয়েকদিনের মধ্যে ব্লিডিং স্টার্ট হয়। যে ব্লিডিংটা স্টার্ট হয় তারা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ বলে, যে ব্লিড করার দ্বিতীয় দিন থেকে সে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ খাবে, এবং তারপরে 5-7 দিন পর থেকে দেখা যাবে তারা কাপড়রা ট্রাই করতে শুরু করে প্রেগনেন্ট হয়ে যায়। সো আলটিমেটলি তারা এত কোয়ালিফাইড ডক্টরের কাছে না যায়, দোকানে ওভার দ্য কাউন্টার তারা ওষুধ কিনে কিন্তু এরকম ভাবে আলটিমেটলি তাদের সমস্যা সলভ করে দিতেছে। কিন্তু আমরা যেহেতু টোটাল বিষয়টাকে পড়বো, তাহলে আমরা দেখতে পেলাম যে আপনি এই থেরাপিতেও যেতে পারেন, যে আপনি টোটাল 3 মাসে দিয়ে মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার করে তাকে স্পন্টিনিউয়াস চেষ্টা করতে বলতে পারেন, যদি তার তাড়াহুড়া না থাকে। কিন্তু রোগীরা কখন আমাদের কাছে আসে, যখন তাদের তাড়াহুড়া থাকে, যখন তারা ওর সাজেশন নিয়ে অনেক ওষুধ খেয়ে কাজ হচ্ছে না, তখন আসে। তখন সেই জন্য আমরা এই প্রোটোকলটা সাধারণত দেখবেন কেউ যাচ্ছে না। সবাই প্রথমে যখন ইনফার্টিলিটি নিয়ে আসে, শুনে মেনস্ট্রুয়েশন হচ্ছে কিনা, হ্যাঁ মেনস্ট্রুয়েশন হয়, কতদিন পর 40 দিন 45, ঠিক নাই, ঠিক আছে, যখন মেনস্ট্রুয়েশন হবে আপনি এক কাজ করেন, ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগটা অমুক দিনে খাবেন, আর মেটফর্মিন আপাতত খান। আর যদি কেউ বলে যে না আমার ব্লিডই করে না, তখন তাকে আর এই থেরাপিতে না যায় সরাসরি ওই নরম্যান্স ট্যাবলেটগুলো 5 থেকে 7 দিন দেয়, দেওয়ার পরে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগটা স্টার্ট করে দেয়। এখন আমরা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগটা কিভাবে দিব এবং কিভাবে এটা মনিটর করব, খুবই ইজি ব্যাপার। আমার এই জায়গাটা মোটামুটি বলতে পারলেই হয়ে যাবে। সো যখনই ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দেওয়া হয়, ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ আমাদের দেশে 2টা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ খুব বেশি প্রচলিত, হ্যাঁ খুব বেশি। একটা হইতেছে আমাদের ক্লোমিফেন সাইট্রেট, ক্লোমিফেন, বাজারে এটা ওভুলেট নামে পাওয়া যায়, 50 মিলিগ্রাম বা 100 মিলিগ্রাম এই ধরনের প্রিপারেশন পাওয়া যায়। সো ওভুলেট নামে পাওয়া যায়, ওভুলেট, হ্যাঁ, সো ওভুলেট নামে পাওয়া যায়। তাহলে 2টা ড্রাগ, একটা হলো ওভুলেট, বা আমরা বলছি সরি ওভুলেট, এটা ট্রেড নেম হয়ে গেল, এটা আমরা বললাম হচ্ছে ক্লোমিফেন। এই ক্লোমিফেন এই ড্রাগটার নাম ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ। এটা দেখবেন আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ কারা, তাদের সাইড ইফেক্ট কি, এইগুলার ডিটেলস আমাদের রিপ্রোডাক্টিভ ফার্মাকোলজিতে পড়ানো হয়েছে।
সো যেটা বলতেছিলাম, কি বলছিলাম যে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ, ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ এক নম্বর হলো আমাদের ক্লোমিফেন, বাজারে এটা ওভুলেট নামে পাওয়া যায় 50 মিলিগ্রাম। আচ্ছা, আরেকটা হলো আমাদের রিসেন্টলি আমরা ইউজ করি লেট্রিজল, লেট্রিজল দিস ইজ অ্যারোমাটেজ ইনহিবিটর, অ্যারোমাটেজ ইনহিবিটর। মেকানিজমগুলো নিয়ে আমি এখানে ব্যাখ্যা করতেছি না, কারণ এগুলো আমাদের রিপ্রোডাক্টিভ ফার্মাকোলজিতে বলার কথা। অ্যারোমেটেজ ইনহিবিটর, আর এটা হলো ক্লোমিফেন সাইট্রেট। আচ্ছা, কিভাবে দিব এই ড্রাগগুলো? দিব কিভাবে? মেনস্ট্রুয়াল সাইকেলের, মনে রাখবেন, দিব কিভাবে? যে মেনস্ট্রুয়াল সাইকেলের ব্লিডিংয়ের সেকেন্ড ডেতে অর্থাৎ ডে 2-তে, ডে 2 থেকে শুরু করে ডে 5-এর মধ্যে যে কোনো একদিন, কোনো বইতে বলে ডে 3 থেকে ডে 7-এর মধ্যে যে কোনো একদিন স্টার্ট করতে হবে ফর 5 ডেজ, তাহলে অ্যাডভাইসটা লেখা থাকবে মাসিকের দ্বিতীয় দিন থেকে সে স্টার্ট করবে। তাহলে আমি লিখলাম ট্যাবলেট, ওই ধরুন ক্লোমিফেন, আমি আর ট্রিটমেন্টটা লিখলাম না, 50 মিলিগ্রাম একটা করে খাবে সে মাসিকের দ্বিতীয় দিন থেকে খাবে, এবং পরপর 5 দিন খাবে, 5 দিন খায় বন্ধ। আচ্ছা, 5 দিন খায় যখন বন্ধ, তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলের দ্বিতীয় দিনের সাথে আপনি 5 দিন যোগ করেন, অর্থাৎ 7ম দিন, মেনস্ট্রুয়াল সাইকেলের 7ম দিনে সে বন্ধ হয়ে গেল, এটা বন্ধ করে দিল। আশা করা যায় এই যেদিন সে বন্ধ করবে, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলের 7ম দিন থেকে যেদিন সে বন্ধ করবে, তারও 5 থেকে 7 দিন পরে, অর্থাৎ 12 থেকে 13তম দিন, 12, 13, 14তম দিনের মধ্যে ওভুলেশন হবে। ঠিক আছে? সো আশা করা যায় যেদিন বন্ধ করছে তার 5 থেকে 7 দিনের মধ্যে এটা ওভুলেশন হয়ে যাবে। তাহলে কাপল কি কাজ করবে? এই 5ম ডে থেকে অনওয়ার্ডস ডেগুলাতে রেগুলার তারা ইন্টারকোর্স করবে, অথবা অল্টারনেট ডেগুলাতে ট্রাই করবে, তাহলে দেয়ার ইজ চান্স অফ প্রেগনেন্সি। কিন্তু আপনি যদি ব্যাপারটাকে আরো সাইন্টিফিক করেন, কিরকম? যে আপনি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিলেন, ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দেওয়ার পরে যেদিন সে বন্ধ করলো, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলের 7ম দিন, আপনি তাকে 11 বা 12তম দিন অফ মেনস্ট্রুয়াল সাইকেলের 11 বা 12তম দিনে একটা ফলিকুলোমেট্রি করতে বললেন। ফলিকুলোমেট্রি, এটা একটা ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসাউন্ড, ফলিকুলোমেট্রি। সেখানে দেখবেন যে ফলিকুলের সাইজটা তারা মেপে দিবে, এবং 11 থেকে 12তম দিন সে ফলিকুলোমেট্রি করে আপনাকে দেখাইতে আসলো, আপনি দেখলেন যে ফলিকুলের সাইজ 18 মিলিমিটার হয়ে গেছে। তার মানে কি বলেন তো? দেয়ার ইজ এ গ্রেট চান্স অফ ওভুলেশন। কারণ যখন 10, 5.5, 9.5 মিলিমিটারের উপরে যায়, তখনই বোঝা যায় যে এটা ওভুলেট করে যাবে। সো আর 18-20 মিলিমিটার হলে তো খুবই ভালো। সো আপনি করে থাকলেন যে ঠিক আছে, এটা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ আছে, ওভুলেট করবে, তারা ট্রাই করলো। সো ট্রাই করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আপনি সিরিয়াল করতে পারেন, আপনি ফলিকুলোমেট্রি করতে পারেন 11, 12, 13তম দিনে, তাহলে একদম অ্যাকুরেটলি বলে দেওয়া যাবে যে কালকে এটা ওভুলেট হবে বা ওভুলেট হয়ে গেছে, এই কথাটা পর্যন্ত বলার মতো অবস্থায় চলে যেতে পারে। সো সিরিয়াল আপনার, এটা নির্ভর করে কতটুকু সুপারভাইজড আপনি করতে পারতেছেন এটা। সো ওই অনুসারে ঠিক ওই অ্যাকুরেট টাইমে কাপল ট্রাই করলো, এবং সেটা আলটিমেটলি ফার্টিলাইজেশন হয়েছে কিনা সেটাও আপনি কনফার্ম করতে পারবেন বাই চেকিং আপনি ইউরিনারি HCG লেভেল বা আদার্স কিছু আছে। আচ্ছা, এখন যাদের ক্ষেত্রে আপনি ফলিকুলোমেট্রি করতে পারবেন না, তাদেরকে ব্লাইন্ডলি বলে দেবেন 5 থেকে 7 দিন পরে চেক করবেন, অথবা ইউরিনারি LH লেভেল দেখাও, যেটা সাধারণত করা হয় না, ইউরিনারি LH লেভেল দেখাও করা যায়। ক্লিয়ার? সো ক্লোমিফেন সাইট্রেট দিয়ে আপনি ট্রাই করতে পারেন, অথবা লেট্রিজল, বাজারে এগুলো এন্ডো ফ্রি 2.5 মিলিগ্রাম পাওয়া যায়। একই আপনি দ্বিতীয় বা তৃতীয় দিনে স্টার্ট করবে, পর 5 দিন খাবে, যেদিন বন্ধ করবে তার 5 দিন পরের থেকেই বা বন্ধ করার পর থেকেই অল্টারনেট ডেতে বা রেগুলার বেসিসে তারা ট্রাই করলে দেয়ার ইজ এ চান্স। ওকে, এবং সেগুলো পিটফল বললাম। কিন্তু দেখা গেল আপনি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিলেন, তাতেও কাজ হচ্ছে না, ফলিকুল একটা বড় হচ্ছে কিন্তু ওভুলেট হচ্ছে না, ওভুলেশনের ক্রাইটেরিয়াগুলো সে ফুলফিল করতেছে না। তাহলে আপনি কয় সাইকেল এভাবে চেষ্টা করতে পারেন? 6 সাইকেল। তাহলে 6 সাইকেল চেষ্টা করা যেতে পারবে। কিন্তু এগুলো সমস্যা হচ্ছে ওভারিকে যখন বাধ্য করা হয় বারবার কাজ করতে, তখন ওভারির হাইপারপ্লাসিয়া হয়ে যায়। অনেক সময় দেখা যায় একসাথে 2টো ওভাব করে ফেলে, কি বলে, ওভুলেট করে ফেলে, তখন টুইন প্রেগনেন্সি। সো ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগের একটা কমন কমপ্লিকেশন হচ্ছে যে টুইন প্রেগনেন্সি। আর ক্লোমিফেন সাইটের এগুলো কিছু কনজেনিটাল অ্যানোমালি করে, এই জন্য বাজারে এখন এই যে লেট্রিজল চলে আসছে, সেটা কনজেনিটাল অ্যানোমালির চান্স খুব কম, পেশেন্ট টলারেন্স লেভেল খুব বেশি, পেশেন্টের খায় এই ওষুধের টলারেট করতে পারে বেশি, সে এটাকে টলারেট করতে পারে, সেজন্য লেট্রিজল এখন এগুলা খুব বেশি রকমের ইউজ হইতেছে। ঠিক আছে? সো আপনি যদি 6 সাইকেল, এভাবে 6 সাইকেল সে ট্রাই করবে, এই 6 সাইকেলে যদি কোনো রকমের কাজ না হয়, তারপরে কিন্তু এটা আর দেওয়া যাবে না, আপনি অনন্তকালের জন্য এটা চালা যাবেন না, এটা কিন্তু পসিবল না, কারণ তাতে ওভারি কিন্তু তার হাইপার ফাংশন হয়ে আর আলটিমেটলি কোনো কাজই করবে না, আপনাকে তখন নেক্সট স্টেপে চলে যেতে হবে।
ক্লিয়ার? সো একটা পেশেন্টের যদি খুব তাড়াহুড়া থাকে, একটা টাইম বার থাকে, তাহলে আমরা কি কাজ করবো, তাকে প্রজেস্টেরন দিব, যেমন আমরা নরমেন্স দিলাম 5-7-10 দিন দিলাম ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। দেওয়ার পরে সে বন্ধ করলো, ব্লিচ করলো, তারপর ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিলাম, ক্লোমিফেন সাইট্রেট অথবা লেট্রিজোল। এখানে একটা শব্দ বলে দিব, ক্লোমিফেন সাইট্রেট ইজ এ পার্শিয়াল অ্যাগনিস্ট। পার্শিয়াল অ্যাগনিস্টের কোনো উদাহরণ পরীক্ষায় আসবে না, বিশেষ করে রেসিডেন্সি পরীক্ষায়, এটা মানাই যায় না। এবং ক্লোমিফেন সাইট্রেট সেখানে থাকবে না, সেটা মানাই যায় না। সো ক্লোমিফেন সাইট্রেট ইজ এ পার্শিয়াল অ্যাগনিস্ট। এবং তারা কার পার্শিয়াল অ্যাগনিস্ট? দে আর পার্শিয়াল অ্যাগনিস্ট ফর ইস্ট্রোজেন। ওই যে কিছুক্ষণ আগে ব্যাখ্যা করলাম, তারা হাইপোথ্যালামাসে যে তারা কি কাজ করে, অতিরিক্ত ইস্ট্রোজেনগুলোকে বাধা দেয় যাতে গোনাডোট্রপিন হরমোন তার নিজের কাজটা করতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা ফেল করলো, এটা যদি ফেল করে তাহলে আমরা কি কাজ করব? আচ্ছা খুবই অল্প কথাই বলে দিব, এটা যদি ফেল করে 6 মাস পরে যদি আর না হয়, তখন আমাদেরকে একটু একটু ইনভেসিভ প্রক্রিয়া যেতে হবে। কি? যে দুইটা উপায় আছে, একটা হচ্ছে গোনাডোট্রপিন সাপ্লিমেন্ট, অর্থাৎ তাকে আমরা সরাসরি এফএসএইচ তাকে আমরা প্যারেন্টারেলি দিব, ইনজেক্টেবল ফর্মে এফএসএইচ দিব, এফএসএইচ হরমোন দিব, অথবা তাকে ল্যাপারোস্কোপিক করে আমরা ড্রিলিং করে দিব। এখন বলা আছে কোনটা আগে করব, ল্যাপারোস্কোপিক ড্রিলিং করব নাকি আমরা এফএসএইচ তাকে সাপ্লিমেন্ট দিব? এটা নিয়ে তর্ক আছে, যেহেতু তর্ক আছে আমি আর এখানে যাচ্ছি না। সো আমরা ল্যাপারোস্কোপিক্যালি কি কাজ করলাম, ল্যাপারোস্কোপিক্যালি ড্রিল করে দিতে পারি, ড্রিল করে তার অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্টটা কমাই দিতে পারি, অথবা আমরা তাকে কি কাজ করতে পারি, আমরা তাকে গোনাডোট্রপিন থেরাপি দিতে পারি। সো গোনাডোট্রপিন থেরাপিতে আমরা কি কাজ করব, গোনাডোট্রপিন থেরাপিতে আমরা যে কাজটা করব সেটা হলো তাকে আমরা এফএসএইচ দিব, প্যারেন্টাল ইনজেক্টেবল ফর্মে এফএসএইচ দিব, এবং এফএসএইচ দিব আর ফলিকুলোমেট্রি করব। কি আশায় বলেন তো? এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকলগুলো বড় হয় কিনা, এবং আমাদের টার্গেট হচ্ছে 17 মিলিমিটার পর্যন্ত নিয়ে যাওয়া। একটাকে ধাক্কাইতে 17 মিলিমিটার। অবশ্য কেউ বলে 17 মিলিমিটার না, 20 মিলিমিটার ইজ বেস্ট, কেউ বলে। তাহলে আপনি কি কাজ করবেন, এই লেভেল পর্যন্ত আসতে যে আপনাকে 28 থেকে 35 দিন পর্যন্ত এফএসএইচ দেওয়া লাগতে পারে। সো আপনি ড্রিলিং করলেন, অথবা ড্রিলিং পরে করেন, আগে আপনি গোনাডোট্রপিন থেরাপিতে গেলেন, যাওয়ার পর আপনি দেখলেন যে ফলিকুলের সাইজ তো বড় হয়ে গেছে। আচ্ছা একটা ফলিকুলের সাইজ বড় হলেই হবে? তা আমাদের মূল চ্যালেঞ্জটা হচ্ছে ওভুলেট করানো। ওভুলেট তো করতেছে না, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দেওয়া হচ্ছে, তাতেও তো কাজ করতেছে না। তার চাইতে আরেকজন বস আছে, কি কাজ করব? এখন আমরা এফএসএস না দিয়ে ঠিক যখনই 17 বা 20 মিলিমিটার হয়ে যাবে, তখন আমরা তাদেরকে হিউমের কোরিওনিক গোনাডোট্রপিন ইনজেক্টেবল ফর্মে দিব। প্রায় মনে হয় 10,000 ইউনিট, আমি যদি ভুল না করি, তাহলে 10,000 ইউনিটের মতো এখানে এইচসিজি এটা দেওয়া হয়। সো 10,000 ইউনিট যখন এইচসিজি দেওয়া হয়, সাধারণত ওভুলেট করে যায়। এবং যখন ওভুলেট করে যাবে, আপনি ফলিকুলোমেট্রি একদম সিরিয়াল ফলিকুলোমেট্রি করতে হবে, করে যে ওভুলেট করে গেল, তখন তারপর বা ওভুলেশনের মতো হয়ে গেল, আপনি কাপলকে ট্রাই করতে বললে হয়ে যাবে। যদি এই প্রক্রিয়া ফেল করে, তাহলে আলটিমেটলি চলে আসবো আমরা ইন ভিট্রো ফার্টিলাইজেশন, বা আরও যে আছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক ইনজেকশন অফ স্পার্ম, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, বা টেস্ট টিউব বেবি, বা এই ধরনের অ্যাডভান্স যে ইয়াগুলো আছে, এগুলো একেবারে লাস্ট হোক। এটা ছাড়া আর ওইদিকে আগানো যাচ্ছে না। সো এই হলো আমাদের পলিসিস্টিক, এবং এটা চলে যাবে টোটালি ইনফার্টিলিটি চ্যাপ্টারের আলোচনায়। অনেক এক্সপার্টদের ব্যাপার, অবশ্যই আমি সেই জায়গায় যাওয়ার মতো কেউ না। তো আমি স্টেপগুলো আপনাদেরকে দেখাইলাম। আমি চেষ্টা করলাম যে ফিজিওলজিক্যাল বেসিস, যেটা আমাদের জুনিয়রদের, এই ডিজিজগুলো আসলে একটা 3rd ইয়ার স্টুডেন্ট, 4th ইয়ার 5th ইয়ার স্টুডেন্ট, ওদের চিন্তা করার কথা। হ্যাঁ, ওদেরকে একেবারে রুট লেভেল থেকে এই জিনিসগুলো বুঝে আসা উচিত। সেইটা করার জন্য যেহেতু খুবই লিমিটেড টাইমের ভিতরে করতে হয়েছে, তারপরে আমি চেষ্টা করছি এটা ফিজিওলজিক্যাল বেসিস, প্যাথোফিজিওলজি, মেকানিজম, ক্লিনিক্যাল ফিচারগুলো কীভাবে আসতেছে, ইনভেস্টিগেশনগুলো, সিমটমগুলো, এবং ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হতে পারে, এবং সেখান থেকে রিপ্রোডাক্টিভ ফার্মাকোলজি, এখান থেকে কিন্তু রিপ্রোডাক্টিভ ফার্মাকোলজি একটা বিশাল জায়গা আছে। এবং আপনারা যদি এটা নিয়ে খুব ভালো কনসেপ্ট চান, তাহলে আপনাদেরকে রিপ্রোডাক্টিভ ফিজিওলজি পড়তে হবে, রিপ্রোডাক্টিভ ফার্মাকোলজি পড়তে হবে, স্টেরয়েড হরমোন বায়োসিনথেসিস, এই জিনিসগুলো লেকচার যে ভিডিওগুলো আছে, এগুলো ভালোভাবে দেখে আপনাকে একটা ফুল কনসেপ্ট করতে হবে। 2টা বইয়ের আপনার সাহায্য নিতে পারেন। গাইনি দত্ত বইটা এক্সিলেন্ট ফিজিওলজির দিক থেকে, রিপ্রোডাক্টিভ ফিজিওলজির জন্য, রিপ্রোডাক্টিভ ফার্মাকোলজির জন্য, এবং একটু অ্যাডভান্স কথাগুলোর জন্য আপনার জেফকর এনাফ। ডেফিনিশন খুঁজে আপনি আসলে তেমন কিছু পাবেন না, খুবই হতাশ হয়ে যাবেন হয়তো, বা খুবই অল্প কিছু। আর এটা কিন্তু পরীক্ষার জন্য, আবার রেসিডেন্সি পরীক্ষা, বিশেষ করে এমএস ফ্যাকাল্টিতে এটা কিন্তু আসবেই। এনিহাউ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্রাইটেরিয়া বা এটা সেটা নিয়ে কিছুটা আসবে। এটা আমার এন্ট্রান্স এক্সামের সময় আসছিল। সো থ্যাংক ইউ এভরিবডি।